ভাই শান্ত হ প্লিজ, তা না হলে মরিয়ে যাবে। How dare you to touch her? I'm gonna kill him. I I'll kill him. কিভাবে শান্ত হব আমি? এতক্ষণে চেয়ারম্যানও স্কুলের গেটের সামনে এসে পড়েছে নিজের লোকজন নিয়ে, কিন্তু ভেতরে কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। হঠাৎ স্কুলের গেট খোলা হলে চেয়ারম্যান দৌড়ে ভেতরে ঢুকে রক্তাক্ত অবস্থায় ছেলেকে পড়ে থাকতে দেখে। তারপর তাড়াতাড়ি করে ছেলেকে হাসপাতালে নিয়ে যায়। ফাহিম ফোন দিয়ে শুভর চাচাকে সব বলে এখানে কি কি হয়েছে। শুভর চাচা চেয়ারম্যানকে ফোন দিয়ে খুব কড়া করে শাসিয়ে দেয় যাতে কোনো পুলিশ কেস না করে, কারণ শুভর বাবা আর চাচার কারণে এখন এলাকার চেয়ারম্যান তিনি, তাই চাইলেও শুভর বিরুদ্ধে কিছুই করতে পারবে না। আজকের এই ঘটনা পুরো গ্রামে ছড়িয়ে পড়ে, আর এতে যে কলির জীবনেও প্রভাব ফেলবে তাই শুভ চিন্তা করেনি। রাগের মাথায় করে ফেলেছে, কিন্তু গ্রামের মানুষজন কানাকানি করা শুরু করে দিল চৌধুরী বাড়ির ছেলে শিহাবকে মারলো কার জন্য। সেদিন রাতে শুভ কলিকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে যায়। বেশ কিছুদিন পার হয়ে গেল। শুভ আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু ব্যস্ততার মাঝেও শুভকে একটা জিনিস খুব তাড়া দিচ্ছে। তা হলো কিছুদিন ধরে কলির বিহেভিয়ার। কলি কিছুটা দূরত্ব বজায় রেখে কথা বলে। শুভ অনেকবার জানতে চেয়েছিল কলির কী হয়েছে, কিন্তু অবশেষে শুভকে নিরাশ হতে হলো। সেদিনের ঘটনার পর কলির জীবনে কিছুটা না বেশ কিছুটাই প্রভাব ফেলেছে। পুরো গ্রামে কানাঘুষা হতে লাগলো এবং এর রেশ কলির বাসায়ও পৌঁছালো। গ্রামের মানুষের কানাঘুষ হচ্ছে তার মেয়েকে নিয়ে, কলির বাবা তা ভালো করেই বুঝতে পারল। কিন্তু আসলাম আমির বুঝতে পারছে না শুভর এমন করার কারণ কি। কলিকে শুভ ছোটকাল থেকেই খুব আদর করত, কিন্তু এখন শুভর কাজকর্মে অন্য কিছুর আভাস পাচ্ছে। এগুলো এখনই থামাতে হবে, তা না হলে অনেক দেরি হয়ে যাবে বলেই আসলাম আমির মনে করে। তাই কলিকে ডেকে শুভর সাথে কম কথা বলতে বলল। শুধু বাসায় না, কলিকে স্কুলেও খুব প্যারা সইতে হলো। টিফিন পিরিয়ডে কলি শিলার সাথে বসে গল্প করছিল। এমন সময় ওদের ক্লাসের কিছু মেয়ে এসে কলিকে খুব বাজে বাজে কথা শুনিয়ে যায়। শুভকে কীভাবে ফাঁসিয়েছ, টাকার লোভে নিজের থেকে বড় একজন মানুষকে ফাঁসাতে লজ্জা করে নাই? আর শুভ চৌধুরী বা কীভাবে তোমার মতো মেয়েকে পছন্দ করেছে আল্লাহই জানে। কিশোরী কলি, বয়সটা কতই বা ওর। একসাথে এত কিছু হজম করতে পারছে না সে। মন আর ব্রেনের মাঝে যেন এক বিশাল লড়াই পেকে গেছে, যার থেকে কলি বের হতে পারছে না। গ্রামের মেয়ে কলি কখনো কারোর সাথে তেমন মিশে নাই, ঝগড়া তো দূরেই থাক। আর এসব কিছুর প্রভাব কলি আর শুভ সম্পর্কেও পড়ছে। অফিস আর কলির টেনশন নিয়ে শুভ এমনিই হাঁপিয়ে পড়েছে। তার ওপর বাসায় গিয়ে শুভর মন মেজাজ আরও খারাপ হয়ে গেল যখন শুভর বাবা শুভর বিয়ের কথা তুলল। পরিবারের বড় ছেলে শুভ, বিয়ের বয়সও পার হয়ে যাচ্ছে, অথচ বিয়ে নিয়ে শুভর কোনো মাথা ব্যথা নাই। বিয়ে প্রতি শুভর এমন উদাসীনতা দেখে আজমল চৌধুরী ছেলের ওপর খুব বেশি নারাজ। তবে আজ ছেলেকে জবাব দিতেই হবে, কারণ শুভর জন্য খুব ভালো একটা প্রস্তাব এসেছে। এমন ভালো ভালো প্রস্তাব প্রায়ই আসে, কিন্তু শুভ এসব কিছু কখনো সিরিয়াসলি নেয় না, আর আজও নিল না। তাই মুখের ওপর না বলেই শুভ ড্রয়িং রুম ত্যাগ করলো। আজমল চৌধুরী বাদে সবাই জানে এই নার পেছনের কারণ কি। কিছুদিন পর কলির জন্মদিন, আর এবার কলি 17তে পা দেবে। আর এবারের জন্মদিনে শুভ কলির সাথেই কাটাতে চায়। আর সামনে গেলে জানাও যাবে কলি কেন এমন করছে, কী দোষ শুভর, কেন ওদের সম্পর্কে দূরত্ব বেড়ে গেল হঠাৎ। তোর দূরত্ব যে আমাকে ভীষণ পরিমাণ পোড়াচ্ছে, তা কি তুই বুঝতে পারছিস না? সকাল সকালে শুভ গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। তবে এবার শুভ একাই গেল, কাউকে সাথে করে নেয়নি। কলির জন্মদিনের জন্য সকাল সকালেই কলির মা কলির জন্য পায়েস রান্না করলো এবং নিজের হাতে মেয়েকে খাইয়ে দিল। প্রতি বছরই কলির জন্মদিনে ওর মা পায়েস রান্না করতে ভোলে না। কলির পছন্দ বলে পায়েস রান্না করে। কলি তার মাকে বাবার কথা জিজ্ঞেস করলো। মা, বাবা কোথায়? তোর বাবা তোর ছোট ফুপুকে দেখতে গেছে। কাল রাত ফোন এসেছিল, তোর ছোট ফুপু নাকি অসুস্থ, তাই ফজরের নামাজ পড়েই রওনা দিয়ে দিল। আমায় ডাকলে না কেন? আমিও যেতাম বাবার সাথে, কতদিন হলো দেখি না ওদের। সে কি করে হয়,
তোর না কিছুদিন পর পরীক্ষা, পরীক্ষার পর তোর মিলিয়াপুর বাসা থেকে কিছুদিন ঘুরে আসিস। মেয়েটা বারবার ফোন দেয় তোকে নিয়ে যাওয়ার জন্য। সত্যি মা? সত্যি, আমি তোর বাবাকে বলে দিবনি। কলি শিলা ও নিপার সাথে স্কুলের দিকে যাচ্ছিল, কিন্তু হঠাৎ পথে শুভর গাড়ি দেখে থেমে যায়। শুভকে এত সকালে দেখতে পেয়ে কলি খুবই আশ্চর্য হলো। তার মানে শুভ রাত ভোর ড্রাইভিং করে কলির সাথে দেখা করতে এসেছে। শিলা ও নিপা কলিকে রেখে স্কুলের দিকে চলে গেল, কিন্তু কলি এখনও সেখানেই দাঁড়িয়ে আছে, আর আশেপাশে কেউ আছে কিনা বারবার আর চোখে চেক করছে। গাড়িতে বসা অবস্থায় এতক্ষণ ধরে কলির সব কিছু দেখছিল শুভ। কলিকে হাত দিয়ে ইশারা করার পরও যখন কলি গাড়িতে উঠল না, তখন শুভই বের হয়ে কলির হাত ধরে টেনে গাড়িতে উঠালো। গাড়ি চলছে তার আপন গতিতে। কলি আর চোখে বারবার শুভর দিকে তাকাচ্ছে, আসলে বোঝার চেষ্টা করছে শুভ রেগে আছে নাকি, কিন্তু আজ কলি ব্যর্থ। শুভর মুখের ভঙ্গিমা দেখেও কিছুই বোঝার উপায় নেই, কিন্তু কলি ভীষণ ভয়ে আছে, কারণ কলি জানে কয়েকদিন ধরে শুভর সাথে একটাবারও ভালো করে কথা বলেনি কলি। শুভর ফোন মেসেজের রিপ্লাইও ঠিকমতো দেয়নি, তার জন্য আজ তাকে কয়টা থাপ্পড় খেতে হয় কে জানে। কলি গালে হাত দিয়েই কথাগুলো ভাবছে। এই লম্বু জানি তোর কি অবস্থা করে আল্লাহই জানে কলি। গাড়ি অনেকক্ষণ ধরে চলছে, কোথায় যাচ্ছে দেখার জন্য কলি বাইরের দিকে তাকিয়ে খেয়াল করলো। গ্রাম থেকে অনেকটা দূরে চলে এসেছি আমরা। আশেপাশে এখন আর বাড়ি ঘর দেখা যাচ্ছে না, তবে পথের দুই ধারে ঘন শালবন, যত দূর দেখা যায় শুধু গাছ আর গাছ। কিছুক্ষণ পর একটা বিলের পাড়ে এসে গাড়িটা থেমে গেল। আমি চারপাশে তাকিয়ে দেখি জায়গাটা অনেক সুন্দর, লতা পাতা গুলমে ভরা। বিলের পানিতে ফোটা অজস্র লাল শাপলাগুলো যেন আজ সূর্যের লাল আভাকেও হার মানিয়ে দেবে। দেখলেই চোখ ধাঁধিয়ে যায়, মন জুড়িয়ে যায়। এমন জায়গায় আমার আগে কখনো আসা হয়নি। চারপাশে প্রকৃতি দেখতে আমি এতটাই ব্যস্ত ছিলাম যে পাশে বসা শুভ যে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তাতেও কোনো খবর নেই আমার। মুখে বিশাল হাসি বিস্তৃত করে যখন শুভর দিকে তাকালাম, মুহূর্তে মুখটা মলিন হয়ে গেল। সাথে সাথেই চোখ সরিয়ে ফেললাম আমি, কারণ শুভর চোখে তাকালে আমার যে হারিয়ে যেতে মন চায়। এই চোখের মায়ায় যে পড়ে যায় বারবার। ছেলেদের চোখটাও কি এত সুন্দর হয়, তা হয়তো শুভকে না দেখলে আমি জানতেই পারতাম না। তুই কি জানিস তোর হাসিটা দিয়ে কতভাবে আমাকে ঘায়েল করিস? যখন তুই প্রাণ খুলে হাসিস আমার মনে হয় আমার মনের বাগানের সব ফুলগুলো যেন একত্রে ফুটে উঠছে। বারবার তোর এই হাসি মাখা মুখটার কাছে আমার রাগ অভিমানগুলো যেন ধোয়ার মতো উড়ে যায়। কলি চুপচাপ মাথা নিচু করে কথাগুলো শুনছিল, কিন্তু মুখ দিয়ে কিছুই বলছিল না। তাই শুভ কলিকে টেনে কাছে এনে নিজের কোলে বসালো, হাত দুটো দিয়ে কলির কোমরকে আবদ্ধ করে ফেলল। কি হয়েছে, এমন কেন করছিস আমার সাথে? বল না। তোর এই চুপ আর মলিন মুখ আমাকে একদম শান্তি দিচ্ছে না। আমি কি এমন কিছু করছি যার জন্য তুই কষ্ট পাইছিস? বল না প্লিজ, আমি নিজেকে শুধরায় নেব, তবু আমাকে এভাবে শাস্তি দিস না। কলি কি বলবে? কলি তো নিজে এই গোলক ধাঁধার মধ্যেই ঘুরছে। সে তো নিজেও জানে না অন্যের অভিমানগুলো সব শুভর ওপর ফেলেছে। সবার কটু কটু কথাগুলো কলিকে ভীষণভাবে ভেঙে ফেলেছে, কারণ কলির ছোট মন এসবের জন্য প্রস্তুত ছিল না। মুহূর্তের মধ্যে শুভকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো কলি। শুভ কলিকে নিজের সাথে জড়িয়ে নিয়ে শান্ত করার চেষ্টা করছে। কিছুক্ষণ পর কলির কান্না কিছুটা বন্ধ হলে শুভ কলির মুখটা দুহাত দিয়ে ধরে। কি হয়েছে আমাকে বল। এবার কলি মুখ খুলল। সেদিন শুভ যাওয়ার পর থেকে কি হলো সব বলল। বাবাও আপনার সাথে কথা বলতে মানা করেছে। কেন সবাই এমনটা করছে? এসব শুনে শুভ কিছুটা চিন্তিত হয়ে পড়ল। সেদিন ওর এমন করাটা ঠিক হয়নি। কলির কথাটা অন্তত ভাবার উচিত ছিল। আজ ওর রাগে করা একটা ভুল কাজের জন্য কলির দিকেই আঙুল তোলার সাহস পাচ্ছে সবাই। শুভ কলির ছোট ছোট আঙুলের মধ্যে নিজের আঙুলগুলো ঢুকিয়ে মুঠো করে নিল। জানিস কলি, আমি বলেছিলাম না আমাদের সম্পর্কটা এত সহজ না। তোর আর আমার মাঝে বিশাল একটা দেয়াল আছে। এই দেয়ালটা পার করা এতটা সহজ হবে না আমাদের জন্য, কারণ যখনই আমরা এক হতে চাইবো দেয়ালটা আরও উঁচু হয়ে যাবে আমাদেরকে বাধা দেওয়ার জন্য। তোকে আমাকে আর অনেক কিছু শোনার জন্য তৈরি হয়ে থাকতে হবে।
অনেক অনেক কথা বলবে, কিন্তু সব থেকে সত্য কথা হলো তুই আমাকে ভালোবাসিস আর আমি তোকে। সারা দুনিয়া এসেও এটা চেঞ্জ করতে পারবে না, আর না তোকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে। তাই আর কোনো দিন এসব কথা শুনলে আমাকে শাস্তি দিবি না। আমি এসব কটু কথা একদম সহ্য করতে পারবো না। আমি সব কটু কথা সহ্য করতে পারবো, কিন্তু তোর এই অবহেলা একদম সহ্য করতে পারবো না। শুভর কথাগুলো শুনে কলিও শুভকে টাইট করে জড়িয়ে ধরল। তা দেখে শুভ হেসে দিল। তুই কি জানিস তুই যে একটা পাগল, আর আমাকেও পাগল করে দিচ্ছিস দিন দিন। শুভর পাগল। নিয়ে শুভ গাড়ি থেকে নেমে বিলের পাড়ে বসলো। লাল শাপলা দিয়ে পুরো বিলটা ভরে আছে। মাঝে মাঝে কিছু সাদা বক এসে উড়ে যায়। আচ্ছা, আপনার গার্লফ্রেন্ড আছে? শুভ কিছুক্ষণ কলির দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে। হঠাৎ কলির মাথায় এ প্রশ্ন কেন আসলো? আর কলি, সে তো এখনও শুভর দিকে তাকিয়ে আছে উত্তর জানার জন্য। কয়েকজন আছে। কয়েকজন মানে? আমি তো দেখলাম আপনার আইডিতে ছেলের সংখ্যা থেকে মেয়ের সংখ্যাই বেশি, তা আবার যেমন তেমন না, এক একটা লুচ্চা মার্কা। কলির কথা শুনে শুভর চোখগুলো বের হয়ে যাবার মতো। কি বলছিস? আর ওয়েট আ মিনিট, তুই কি আমার আইডি চেক করছিস? তুই আইডি খুলছিস? না, আমি এখনো খুলিনি। আমাকে তো শিলা দেখিয়েছে। ভাবছি এবার খোলা দরকার। আমার আরো কয়েকটা বয়ফ্রেন্ড হবে, কি বলেন? কলি শুভর দিকে ভ্রুটা উঁচু নিচু করে বলল। শুভ বুঝতে পারল তার পিচ্চি তাকে কথার জালে কী বোঝাতে চাইছে। তাই শুভ কলির এক বেনি টেনে নিজের সামনে বসালো। লাগছে তো। পকেট থেকে মোবাইলটা বের করে কলির হাতে দিল। আমি এটা দিয়ে কি করব? যা চেক করার চেক করতে পারিস, আমার কোনো কিচ্ছু তোকে লুকিয়ে চেক করতে হবে না। আর ফ্রেন্ড লিস্টে 1000 ফ্রেন্ড থাকলে কী হবে? আমি তোর কারোর সাথে কথা বলি না, তুই চেক কর। ফোনটা তো লক করা। পাসওয়ার্ড দে, খুলে যাবে। আপনার পাসওয়ার্ড আমি কি করে জানবো? তাই তো। আচ্ছা, লাভ কলি এটা টাইপ করতো। কলি শুভর দিকে অবিশ্বাসী চোখে তাকালো। তারপর টাইপ করলো। মোবাইল সত্যিই খুলে গেল। কলির মুখে রাজ্য জয় করা হাসি ফুটে উঠল। এরপর শুভর আইডিতে গেল। এখানেও সেম পাসওয়ার্ড ছিল। প্রায় 1 ঘন্টা ধরে কলি শুভর মোবাইল চেক করলো। এদের মধ্যে কয়েকজনকে তো ব্লক লিস্টে ফেলে দিল কলি। আর শুভ বসে বসে কলির কাণ্ডগুলো দেখছে। শুভ জানে কলি ওকে সন্দেহ করছে না, কিন্তু আজ শুভ কলিকে বাধা দিলে না চাওয়া সত্ত্বেও সন্দেহ অবশ্যই করত। এসব কিছু কলির বয়সের দোষ। সময়ের সাথে ম্যাচুরিটি বাড়লে কলিও এসব আবল তাবল চিন্তা আর করবে না। অনেকদিন পর শুভ কলির সাথে কিছু ভালো সময় কাটালো, কিন্তু এখন যেতে হবে, কারণ কলি স্কুলের ছুটির সময় হয়ে যাচ্ছে। তার আগে কলিকে পৌঁছে দিতে হবে। কলিকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে শুভ আবার ঢাকায় রওনা দিল। অর্পা ফ্রেন্ডসদের সাথে শপিং করতে এসেছিল। শপিং শেষে সবাই কফি হাউসে কফি খাওয়ার প্ল্যানিং করলো। সেখানে হঠাৎ চোখ পড়ল সামনের টেবিলে বসে থাকা কাপলের ওপর। এ আর কেউ না, ওরই হাজব্যান্ড ফাহিম, তা আবার একটা সুন্দরী মেয়ের সাথে। কিছুক্ষণ পর মেয়েটি ফাহিমের হাতটা ধরে। ফাহিমও মুচকি হেসে অন্য হাত দিয়ে মেয়েটার হাত ধরে এবং কিছু একটা বলে, যার কারণে মেয়েটি খুশি হয়ে যায়। অর্পার আগে ফুসফুস করতে করতে ফাহিমের সামনে যায়। ঘরে বউ রেখে এসব করতে লজ্জা করে না তোমার ফাহিম? সামনে তাকিয়ে দেখে অর্পা দাঁড়িয়ে আছে। সুন্দর চেহারাটা রাগে পেতনির মতো করে ফেলেছে। অর্পা, তুমি এখানে কি করো? কেন? এখানে বুঝি আমার আসা নিষেধ? আর ভালোই তো হয়েছে এসে। আজ না আসলে তো তোমার এই প্রেম লীলা দেখতে পারতাম না যে। কি যাতা বলছো? তোমার মাথা ঠিক আছে? বাসায় যাও, পরে কথা বলবো। কি বললে ফাহিম তুমি? আমি পাগল? আরে আশ্চর্য, আমি কখন তোমাকে পাগল বললাম? এইমাত্র কি বললে? আমার মাথা খারাপ? এই মেয়ের কারণে তুমি আমাকে পাগল বললে? আমি আজ এই মেয়েকে কালা পানিতে চুবিয়ে মারবো। ও আমার আর শুভর কলেজ ফ্রেন্ড, কালই লন্ডন থেকে এসেছে। ওরা হাজব্যান্ডের সাথে ওর কিছু ঝামেলা চলছিল বলে আমার আর শুভর হেল্প চাইতে আসে। শুভ তো নেই, তাই আমি একা এসেছি ওর সাথে দেখা করতে। তুমি অর্পা, রাইট? ফাহিমের ওয়াইফ। তোমার কথা অনেক শুনেছি ফাহিমের কাছে। ফাহিম যা বলেছে সত্য। বিশ্বাস না হলে শুভকে জিজ্ঞাসা করতে পারো। ফাহিম, আজ আমি আসি রে। শুভ আসলে আমাকে কল করিস। ঈশিতা চলে গেল। ফাহিমও যাওয়ার জন্য পা বাড়ালেই অর্পা এক হাত ধরে সরি বলে। ফাহিম অর্পার হাতটা সরিয়ে,
সরি শব্দটার মিনিংসও জানো না তুমি। যদি জানতে তাহলে আমার সরিগুলো এতদিন অ্যাকসেপ্ট করে নিতে। আর আমি যে তোমার হাজবেন্ড এখনও সেটা মনে রাখার জন্য ধন্যবাদ। ফাহিম চলে গেল কিছুটা রাগ আর কিছুটা অভিমান নিয়ে। আর অর্পা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাহিমের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। চোখগুলো কখন যে ছলছল হয়ে গেল অর্পার বুঝতেও পারল না। কলি বাড়িতে এসে ওর কাজিনদের চেল্লাচেল্লি শুনতে পেয়ে দৌড়ে ঘরের ভেতর গিয়ে দেখে মামুন পায়ের উপর পা তুলে মোবাইল টিপছে, আর জুই জবা প্রতিবারের মতো এবারও ঝগড়া করছে, তাও আবার একটা সিঙ্গারা নিয়ে। জুই বলছে এটা ওর ভাগের, আর জবা বলছে এটা ওর। কলি যে ওদের সামনে কখন ধরে দাঁড়িয়ে আছে সেদিকে কোনো খবরই নেই কারণ। তাই কলি সিঙ্গারাটা নিয়ে খেতে খেতে নিজের রুমের দিকে চলে গেল। জুই জবার এতক্ষণ পর হুঁশ আসলো। কলি এবারও ওদের ঝগড়ার ফায়দা নিল। দুজনেই কলি বলে চিল্লিয়ে উঠল। এতক্ষণ পর মামুনও বুঝতে পারলো এখন রুমের মধ্যে ছোটোখাটো একটা টর্নেডো হয়ে যাবে। জুই জবা কলিকে মারার জন্য ওর পিছে পিছে ছুটতে লাগলো। কলিও বুঝতে পেরে দৌড়ে ওর ফুপুর পেছনে লুকিয়ে পড়ল। কলির ফুপুও কলিকে আড়াল করে ফেলল। এই থাম, খবরদার আমার মেয়ের দিকে একদম আসিস, তাহলে কিন্তু তোদের দুইজনকে আজ কিছুই খেতে দিব না। তুমি সবসময় কলির সাপোর্ট করো কেন? জানো ও কি করেছে? আমার জানতে হবে না, যা তোরা এখান থেকে। আমার মেয়ের সাথে বাজাবাজি করা বায়না খুঁজিস? সত্যি বলছি ফুপু, তুমি আমায় বেশি আদর করে বলে ওরা হিংসা করে আমায়। কলি ওর ফুপুকে জড়িয়ে ধরে একটু ন্যাকামি করে বলছে। সেলিনা বেগম কলির বাবার আপন ছোট বোন। আজ সকালে কলির বাবা সেলিনা বেগমকেই দেখতে গিয়েছিল। আসলে ভাইকে নিজের অসুস্থতার মিথ্যা কথা বলে নিজের বাড়িতে আসতে বাধ্য করলো। ব্যস্ততার অজুহাতে কলির বাবা অনেক দিন ধরেই বোনের সাথে দেখা করতে পারছিল না, তাই ভাইকে দেখার জন্যই একটু মিথ্যা বলতে ক্ষতি নেই সে মনে করে। কলিকে ছোটোকাল থেকে খুব আদর করে, এমনকি নিজের মেয়েদের থেকেও বেশি। সে তো আশায় আছে মামুনের বউ করে কলিকে সে নিজের কাছেই একেবারে নিয়ে যাবে। শুভ আজ অফিসের কাজ তাড়াতাড়ি শেষ করে বাড়িতে যেতে হবে বলে, কারণ আজ নাকি শুভর বাবা আজমাল চৌধুরীর ছোটবেলার বন্ধু শফিন রহমান তার পরিবার সহ ডিনারে আসবে। তাই শুভকে বাসায় তাড়াতাড়ি আসার জন্য আজমাল চৌধুরী নিজে ফোন দিয়ে জানায়। শুভ প্রথমে রাজি না হলেও পরে বাবার জোড়াজুড়িতে বাধ্য হয় আসতে। শফিন রহমান তার ওয়াইফ ও দুকন্যা আরুষি এবং আরুফিকে সাথে নিয়ে চৌধুরী বাড়িতে পৌঁছালো। তাদের রিসিভ করতে বাড়ির সদর দরজায় মিস্টার এবং মিসেস চৌধুরী স্বয়ং আসলো। ছোটবেলার বন্ধু তার উপর এত বছর পর দেখা পেয়ে দুজন কোলাকুলি করে নিল। আজমাল চৌধুরী বাড়ির সবার সাথে পরিচয় করিয়ে দিল তাদেরকে, কিন্তু আরুষির চোখ খুঁজছে শুধু একজনকে, যে হলো শুভ। সেদিন শুভকে দেখার পর থেকেই শুভকে পাওয়ার জন্য পাগল হয়ে যায় আরুষি। তাই তো শুভ ডিটেলস খোঁজার পর জানতে পারে তার বাবা শুভর বাবা বাল্যকালের ফ্রেন্ড। এই সুযোগে নিজের বাবাকে তার পছন্দের কথা জানে, এমনকি জিদ ধরে বিয়ে করলে শুভকেই করবে, তা না হলে দেশ ছেড়ে ও একবারের জন্য চলে যাবে। শাফিন রহমান মেয়ে আরুষির প্রতি একটু দুর্বল, তাই তো মেয়ের সব চাওয়া তিনি সব সময় পূর্ণ করেছেন। এবারও করবেন বলে কথা দিল, তাই তো চৌধুরী বাড়িতে নিজ থেকেই ডিনারের দাওয়াত চেয়ে নেন। কিছুক্ষণ পর শুভ বাসায় এসে পড়ে, আর এসে ড্রয়িং রুমে সবাইকে একত্রে পেয়ে যায়। শুভ সবার সাথে পরিচয় হয়ে কিছুক্ষণ কথা বলে, ফ্রেশ হতে নিজের রুমে চলে যায়। শুভর সাথে কত কথা বলবে বলে ভেবে এসেছিল আরুষি, ঠিক শুভকে দেখে আরুষির কথা যেন বন্ধ হয়ে যায়। শুভ রুমে এসে কলিকে আগে একটা ফোন করে, কিন্তু কলি ফোন রিসিভ করে না বলে ফ্রেশ হতে চলে যায়। মামুন কলি ছাদে দাঁড়িয়ে কথা বলছে, আর জুই জবা আবার কিছু একটা বিষয় নিয়ে ছোটোখাটো ঝগড়া করছে। আসলে জুই জবা জমজ, কিন্তু এদের সম্পর্ক দাকুমড়ার মতো, তাই তো সারাক্ষণ লেগেই থাকে। কলির থেকে 1 বছরের ছোট তারা। কিরে, তোর হিরোর খবর কি? কলি আজ প্রথম মামুনের কথায় লজ্জা পেল। ও মাই গড, করলি তুই লজ্জা পাচ্ছিস? তার মানে ছুটিয়ে প্রেম চলছে, ঠিক তো? ভাইয়া, তুমি কিন্তু সবসময় বেশি কথা বলো। ওলের গালগুলো টেনে। মাই লিটল সিস্টার, আমি বেশি কথা বলি না, আশা কথা কই, তাই তো তোর গালটা টমেটোর মতো লাল হয়ে গিয়েছে। এখন আমাকে সব বল, যা জানি না আমি। অ্যাকচুয়ালি কলি আর মামুন খুব ক্লোজ। মামুন কলি থেকে প্রায় 4 বছরের বড় হলেও দুজনের সম্পর্কটা অনেকটা বন্ধুত্বের মতো। শুভর প্রতি ওর ফিলিংসের কথা সবার আগে মামুনই জানতে পারে।
কিন্তু তখন মামুন এসব কলির আবেগ বলে মনে করত, আর একসময় ঠিক হয়ে যাবে বলে আশা করত। কিন্তু মামুনের আশায় কলি জল ঢেলে দেয়। কলি মামুনকে সব খুলে বলে। সত্যি বলছিস শুভ ভাইকে ও তোকে ভালোবাসে? অনেক। ও মাই গড, অবশেষে নিজের পাগলামিতে শুভ ভাইকেও জড়িয়ে ফেললি। আচ্ছা, মামা জানে কিছু? না, বাবা তো আমাকে শুভর সাথে কথাও বলতে মানা করেছে জানো। কলির মনটা খারাপ হয়ে গেল। মামুন কলির মনটা ঠিক করার জন্য জানিস তোর ফুপু কি প্ল্যানিং করছে? কি? কৌতূহলবশত জানতে চাইলাম। তোর আর আমার বিয়ে দিতে চায়। কি? আমি তোমার বিয়ে একদমই করব না। আমি মনে হয় তোকে বিয়ে করার জন্য মরে যাচ্ছি। তাহলে ঠিক আছে। আচ্ছা, ফুপুকে কিছু বলনি তো তুমি? বলে দিয়েছি, আমি দরকার হলে কলা গাছকে বিয়ে করব, তবুও কলিকে ইম্পসিবল। ঠিক। আমি অন্যমনস্ক হয়ে বললাম, তার মানে কি আমি কলা গাছ থেকেও খারাপ? একথা বলেই কলি মামুনকে মারতে লাগলো। মামুন আর কলির সম্পর্কটাই এমন। কিন্তু ওদের এই সম্পর্ক অনেকেই বোঝে না। সব সম্পর্ক যে প্রেমের হতে হবে এমন কোনো কথা তো নেই। কিছু সম্পর্ক আপনাকে বাঁচাতে, হাসতে আর সামনে বাড়তে সাহায্য করে। তাই সব সম্পর্কের মানে খুঁজতে যাবেন না কখনো কিন্তু। আচ্ছা এবার থাম, শুনলাম আমার পাখি নাকি ফোন দিয়েছে, নাম্বারটা দিত। শিলা জানলে আমায় খুন করবে। আর জানবে না, তুই বলিস তোর মোবাইল থেকে চুরি করে নিছি। ছি, তুমি আবার মিথ্যা বলছো। আমার জন্য একটু মিথ্যে বলতে পারবি না? কেমন বোন তুই? আর নিজে তো প্রেম করে ঘুরে বেড়াচ্ছিস, আমার লাইনটাও একটু ধরিয়ে দে। পারুম না, নিজেরটা নিজে করে নাও। মামুন অনেক আগে থেকেই কলির বান্ধবী শিলাকে পছন্দ করে, কিন্তু বেচারা আজও তার মনের কথা বলতে পারেনি। আর শিলার যেহেতু ফোন ছিল না, তাই এতদিন কথাও বলতে পারতো না। মাঝে মাঝে কলিদের বাসায় আসলে দেখা হতো, এতটুকুই। কিন্তু এখন যেহেতু শিলার হাতে ফোন আছে, তাই এবার যেভাবেই হোক শিলাকে লাইনে আনতেই হবে। মামুন ভাবছে, শুভ ড্রয়িং রুমে বসে সবার সাথে বসে আছে। আরুষি বারবার পারে না চোখ দিয়ে শুভকে গিলে খাচ্ছে, কিন্তু শুভর সেদিকে কোনো খবর নেই। শুভ তার মোবাইলে ব্যস্ত, কারণ কলি মেসেজ করেছে বাড়িতে মেহমান, তাই হয়তো আজ কথা বলতে পারবে না। কিন্তু শুভ কিছুতেই মানছে না। কলিকে যথারীতি কয়েকটা হুমকি দিয়ে দিল, আজ কথা না বললে ওর কপালে খারাপই আছে। মাহির, ইনাম, রাহি, অর্পা, আরুষি আর আরোহী সবাই মিলে গল্প করছে, শুধু শুভ ছাড়া। শুভর এখানে একদমই ভালো লাগছে না। কলির উপর ভীষণ রাগ উঠেছে। সামনে থাকলে হয়তো বুঝিয়ে দিত শুভকে রাগানোর পরিণতি কি হতে পারে। তাই মাকে বলে নিজের রুমে চলে গেল। শুভকে চলে যেতে দেখে আরুষির মনটাও খারাপ হয়ে গেল। এত কষ্ট করে সেজেগুজে এসে কি লাভ হলো? খারুসটা আমাকে একবারও দেখলো না। এদিক দিয়ে আজমাল ও শাফিন রহমানের মধ্যে কিছু কথা হলো, যা কারো কানে এখনো পৌঁছায়নি। সবাইকে সারপ্রাইজ দেবে বলে কাউকে বলবে না এখন। তারা ডিসিশন নিল, কিছুদিন পর মিস্টার এবং মিসেস চৌধুরীর 35তম ম্যারেজ অ্যানিভার্সারি। সেদিন একটা পার্টির আয়োজন করা হবে, সেখানে সবাইকে সারপ্রাইজ দেবে। কিন্তু এই সারপ্রাইজ কলিয়া শুভর জন্য কতটা ভয়ানক হবে কে জানে। তাদের মাঝে বাধা হওয়া দেওয়ালটা যেন আরো শক্ত হয়ে যাচ্ছে, যা হয়তো শুভ চাইলেও ভাঙতে পারবে না। কলির বাবা উঠানে বসে পত্রিকা পড়ছে। হঠাৎ কি মনে করে কলির মাকে ডাক দিল এক কাপ চায়ের জন্য। কলির মা এক কাপ চা হাতে নিয়ে উঠানে বসা আসলাম আমিরের দিকে গেল। কলির বাবা আসলাম আমির স্ত্রীর দিকে তাকিয়ে হাসি মুখে চাটা হাতে তুলে নিলেন। চায়ের মুখে চুমুক দিয়ে তৃপ্তির কণ্ঠে বলল, জানো কলির মা, তোমার হাতের চায়ের স্বাদ আমি কখনো আর কারো হাতে পাইনি। কেমনে বানাও এমন চা কও তো? আপনি একটু বাড়ায়া কইতাছেন, এ এমন কি আর? চা পাতি, চিনি, দুধ হয়ে গেল চা। আপনার কাছে তো আমার হাতের সব রান্নাই ভালো লাগে। ভালোবাসা কয় বুঝছো? হয়েছে, বুড়ো বয়সে ভীমরতি শুরু করছেন মনে হয়। কলির বাবা হেসে দিল কলির মার কথায়। একটা কথা শুনছো? কোন কথা? চৌধুরী বাড়ির বড় পোলা শুভর বিয়া ঠিক হয়ে গেছে। আমগো চেয়ারম্যানকে এঙ্গেজমেন্টের দাওয়াত দেওয়া গেল চৌধুরী নিজে আইসা। ভালোই হইছে, কি কও? বিয়ার বয়স তো পার হয়ে যাইতাছে, আর কত?
হঠাৎ ভেতরের রুম থেকে কিছু পড়ার শব্দ হলো। কলির মার বুঝতে বাকি রইল না, কলি সব শুনে ফেলেছে। কলির মা দেখো তো কি পড়লো। কলির মা তাড়াতাড়ি করে কলির রুমের দিকে ছুটে গেল। কলি মাটিতে বসে আছে, মেয়েকে বুকে জড়িয়ে ধরে। কলি মায়ের বুকে মাথা রেখে কাঁদতে থাকে। মা, এটা সত্যি হতে পারে না। কাল রাতেও কথা হয়েছে তার সাথে, সে তো বলেনি আমায় সে বিদেশে যাচ্ছে কিছুদিনের জন্য, কিন্তু বিয়ার কথা তো বলে নাই আমায়। এইসব মিথ্যা, সব মিথ্যা। আমি বিশ্বাস করি না মা, আমি বিশ্বাস করি না। কি বলে মেয়েকে সান্ত্বনা দেবে কলির মা জানে না। মেয়ের খুশির কথা চিন্তা করেই তো মেয়ের থেকে দ্বিগুণ বড় শুভকে মেনে নিয়েছিল মেয়ের জন্য। কিন্তু এখন কি হবে? আজ 3 দিন হলো শুভকে ফোন করে পাচ্ছে না কলি। পাবে বা কি করে? শুভ তো আগেই বলেছে ওকে কিছুদিনের জন্য লন্ডনে যেতে হবে প্রজেক্টের কাজের জন্য। শুভ অবশ্য বলেছিল ফোন দেবে, কিন্তু 3 দিন ধরে ফোন দেয়নি কলিকে। কলি সারাদিন ফোন হাতে বসে থাকে শুভর সাথে একটা বার কথা বলার জন্য, কোনটা সত্য কোনটা মিথ্যা জানার জন্য। 3 দিন ধরে অপেক্ষা করার পর কলি কিছুটা অধৈর্য হয়ে রিহাকে কল করে, কিন্তু তেমন কোনো লাভ হলো না। রিহা শুধু জানে শুভ অনুষ্ঠানের দিন সকালে বিডিতে আসবে। 3 দিন ধরে কলির নাওয়া খাওয়া সব বন্ধ হয়ে গেছে, রুম থেকেও বের হয় না, সারাদিনই বসে বসে কাঁদে। কলির বিশ্বাসই হচ্ছে না শুভ ওকে ধোকা দেবে। কলির এমন অবস্থা দেখে কলির মা মামুনকে ফোন দিল। কলির মা জানে মামুনি পারবে ওকে এখন স্বাভাবিক করতে। এছাড়া কলির এসব পাগলামির কথা যদি কলির বাবা জানতে পারে, তাহলে নিঃসন্দেহে কলির বিয়ে তাড়াতাড়ি দিতে চাইবে, যাতে শুভর ভূত কলির মাথা থেকে সরে যায়। এছাড়া কলি এখানে একা থাকলে আবার যদি নিজের কোনো ক্ষতি করে বসে, তাই কলিকে মামুন তার নিজের বাসায় নিয়ে গেল। এভাবে আর বেশ কিছুদিন পার হয়ে গেল, কিন্তু কলি শুভর কোনো খবর পেল না। আজ 10 দিন পর শুভ দেশে ব্যাক করলো, আর এসে কলিকে কল করলো, কিন্তু কলির ফোন বন্ধ পেল। শুভর একটু চিন্তা হলো, কারণ কলি শুধু স্কুলে গেলে ফোনটা বন্ধ করে রাখে আর বাকিটা সময় সাইলেন্ট মোডে থাকে। কিন্তু আজ কি হলো? এখন তো কলির স্কুলও বন্ধ। শুভর মনটা ছটফট করছে একটাবার কলির সাথে কথা বলার জন্য। চাইলেও কলির সাথে দেখা করতে যেতে পারবে না, কারণ শুভর বাবা মার আজ ম্যারেজ অ্যানিভার্সারি। শুভ রেডি হয়ে চলে গেল পার্টি অ্যাটেন্ড করতে। বাসার সবাই অলরেডি এখানে উপস্থিত। শুভকে আসতে দেখি শুভর বাবা এগিয়ে এলো। ও মাই সান, আই ওয়াজ ওয়েটিং ফর ইউ। শুভকে টেনে স্টেজে নিয়ে গেল আজমা চৌধুরী, যেখানে অলরেডি আরুষি আর তার পরিবার দাঁড়িয়েছিল। আরুষিকে অনেকটা বউ বউ লাগছে শুভর কাছে। শুভ ভাবছে পার্টি ওর বাবা মার, অথচ আরুষি এত সাজা সেজেছে, মনে হয় পার্টির কেন্দ্রবিন্দু ওই। কিন্তু শুভ বুঝতে পারছে না শুভকে কেন এখানে আনা হলো। আবার তার পাশে আরুষিও দাঁড়িয়ে আছে, শুভর দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। তবে হাসছে কম, লজ্জা পাচ্ছে বেশি। শুভ তো বুঝতে পারছে না এভাবে লজ্জা পাওয়ার কারণটা কি। শুভ ওর ভাইদের চোখের ইশারা দিয়ে জানতে চায় এখানে কি হতে চলেছে, কিন্তু সবাই হাত উঠিয়ে ফেলে, তার মানে তারাও কিছু জানে না। শুভর টেনশন হচ্ছে এই ভেবে যে আসলে কি ঘটতে চলেছে। শুভর বাবা কিছুক্ষণ পর সবার সামনে শুভ আর আরুষির এঙ্গেজমেন্টটা অ্যানাউন্সমেন্ট করলো। এইটা শুনে শুভর মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। শুভ খুব রাগী একটা লুক নিয়ে বলল, এসব কি হচ্ছে বাবা? আগে আরুষি মাকে আংটিটা পরা, পরে সব কথা হবে। আজমা চৌধুরী শুভর হাতে আংটিটা দিয়ে বলে। শুভ কিছুক্ষণ নীরব থেকে নিজের রাগটা কন্ট্রোল করার চেষ্টা করলো। এখানে এত লোকের সামনে কোন সিক্রেট সে করতে চায় না শুভ, কিন্তু তবু বাবার সম্মান বাঁচাতে শুভ কলির সাথে এত বড় অন্যায় করতে পারে না। শুভ আংটিটার দিকে কিছুক্ষণ তাকিয়ে কি যেন ভাবল। কি ভাবছিস শুভ? আরুষিকে আংটিটা পরা। শুভ আরুষির দিকে তাকিয়ে স্বাভাবিক সুরেই বলল, সরি আরুষি, আই ক্যান নট ওয়েট। বলে আংটিটা ওর মায়ের হাতে দিয়ে হলরুম থেকে বের হয়ে গেল। হলরুমের সবাই শুভর চলে যাওয়ার দিকেই তাকিয়ে রইল। শুভর এমন আচরণে হল ভর্তি মানুষ সবাই অবাক হয়ে গেল। শুভ, শুভ, শুভ স্টপ। শুভ থেমে গেল। হোয়াট বাবা? কি সমস্যা তোমার? বাবা, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড ওয়াই আই ক্যান নট গেট ম্যারিড নাও। বাট ওয়াই? তোমাকে প্রপার একটা কারণ বলতে হবে, এইভাবে বললে তো হবে না। তোমার সাথে সব বন্ধুদের বিয়ে হয়ে গেছে, ছেলে মেয়ে হয়ে গেছে,
আর তুমি বিয়ে করবে না বলে বেড়াচ্ছ। আর এখন বিয়ে না করলে তো কয়েকদিন পরে আর মেয়ে পাওয়া যাবে না তোমার জন্য। বাবা, আমি বলিনি বিয়ে করব না, আমি বিয়ে করব, কিন্তু সেটা এখন না। এখন না তো আর কখন? আমি মরে গেলে? বেটা তুই পাইছসটা কি? সত্যি করে বলতো আমারে, তোর কোনো সমস্যা আছে? তোরে তো মনে হয় ডাক্তার দেখানো দরকার। আজমাল চৌধুরীর কথা শুনে মাহির আর রাহি হেসেই দিল। শুভ তাদের দিকে রাগি চোখে তাকালে দুজনেই চুপ হয়ে যায়। বাবা, কি সব আজে বাজে কথা বলছো তুমি? মা, তুমি কিছু কেন বলছো না? আরে তোর মা কি বলবে? তুই আগে আমার কথার উত্তর দিবি। তুই আরুষিকে বিয়ে করবি কি না? না। শুভর সরল জবাব। না মানে কি? না মানে না, আমি আরুষিকে বিয়ে করতে পারবো না। কিন্তু কেন? বিকজ আই লাভ ওয়ান। ও রিয়েলি? হু শি ইজ? হোয়াটস দ্য নেম? ডিটেলস বলো। সময় হলে আমি বলে দেবো বাবা। সময় হলে মানে? আর কত সময় লাগবে? আর এই বয়সে আমার দাদা হয়ে যাবার কথা ছিল, অথচ ছেলে বলছে কিনা সময় হয়নি। শুভ ওর বাবার কাণ্ড দেখে আজ সত্যি শকড। এমন আচরণ আগে কখনো করেনি। শুভ দেখলো আরুষির পুরো পরিবারই ওর জবাব শোনার জন্য তাকিয়ে আছে। শুভ ওর এলোমেলো চুলগুলো দুহাত দিয়ে পেছনে ঠেলে দিয়ে ঝরে একটা শ্বাস নিয়ে বলল, আমি কলিকা ভালোবাসি বাবা, আর বিয়ে করতে হলে ওকেই করবো, আর কাউকে না। কোন কলি? শুভর বাবা আজমাল চৌধুরীর কাঁধে হাত রেখে বলল, মনে নেই তোমার গ্রামের সেই পিচ্চি মেয়েটা যার কথা তোমাকে বলেছিলাম? আমাদের স্কুলের প্রধান শিক্ষক আসলাম আমির এর মেয়ে। আরে ওটা তো একটা বাচ্চা মেয়ে, তোমার ছেলে হাঁটুর বয়সের সমান। ওই মেয়ে তো নিজে একটা বাচ্চা, আর একটা বাচ্চা মেয়েকে বিয়ে করলে এই জীবনে আর নাতি নাতনির মুখ দেখা লাগবে না মরার আগে। এই আশাও ছেড়ে দিতে হবে শুভর মা। বাবা স্টপ প্লিজ, এত বাচ্চা না, জাস্ট রিল্যাক্স। তুই কি পাগল শুভ? একে তো মেয়ের বয়স কম, তার উপর চৌধুরী পরিবারের পুত্রবধূ হওয়ার মতন যোগ্যতা সেই মেয়ের মধ্যে নেই। তুই কি এমন দেখে ওই মেয়ের জন্য পাগল হচ্ছিস? মানুষজন শুনলে তো ছিছি করবে, কারোর কাছে আর মুখ দেখাতে পারবো না, সেটা কি তুই বুঝতে পারছিস? শুভ রাগটা এখন চরম সীমায় পৌঁছে গেল। তাই বাবার একদম সামনে গিয়ে চোখে চোখ রেখে বলল, ওর হয়তো চৌধুরী বাড়ির পুত্রবধূ হওয়ার যোগ্যতা নাই, কিন্তু এই শুভর বউ হওয়ার সব গুণ ওর আছে, আর এটাই আমার জন্য যথেষ্ট। যদি ওকে মেনে নিতে না পারো তাহলে আমাকেও তোমার ভুলে যেতে হবে। ভুলে যেতে হবে শুভ নামের কোনো ছেলে আছে তোমার, কোনো দিনও আমার মুখও দেখতে পারবে না। আর এটাই শুভ চৌধুরী প্রমিস তোমার কাছে। শুভ চলে গেল কথাটা বলে। ফাহিমও শুভর পিছে পিছে গেল। শুভর বাবা পাশের একটা চেয়ারে বসে পড়ল। আজহার চৌধুরী ভাইয়ের কাঁধে হাত রেখে বলল, আজহার, তুই কি এসব জানতিস? আমাকে বলিসনি কেন? আর তোরা সবাই শুভকে বাধা দিলি না কেন? কিভাবে দিব ভাই? কলির প্রতি শুভর পাগলামি দিন দিন বেড়ে যাচ্ছিল। সবাই ওকে কলি থেকে দূরে থাকতে বলায় নিজেকে নেশার মধ্যে ডুবে দিতে লাগলো। ছেলের এই অধপতন দেখে কিছু করতে পারছিলাম না। আপনাকে বলতে চেয়েছিলাম, কিন্তু এমনি আপনি ব্যবসা নিয়ে ভীষণ টেনশনে থাকতেন, তাই আমরা চাইনি শুভকে নিয়ে আপনি আরও টেনশন করুন। কয়েকদিনে ওর চেঞ্জে দেখে আমি কিছুটা অবাক হয়েছিলাম। এরপর খোঁজ নিয়ে জানতে পারলাম ওই মেয়েটাও শুভকে ভালোবাসে, তাই তো শুভ তার বাজে অভ্যাস সব ছেড়ে দিয়েছে। এসব দেখে শুভকে আর কিছুই বলতে পারিনি। আরুষি অপমান আর লজ্জায় বাড়ি থেকে চলে গেল। ওর পরিবারও পিছে পিছে চলে গেল। বাড়িতে গিয়ে সব ভাঙচুর করতে লাগলো রাগে। শুভর প্রতি ওর ভালোবাসা এখন অভিমানে পরিণত হলো। আমি তোমাকে ছাড়বো না শুভ, এই অপমানের প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। শুভ গাড়িতে উঠতে নিলে ফাহিম বাধা দেয়। কোথায় যাচ্ছিস ইয়ার? কথা শোন আমার। প্লিজ ফাহিম, এখন আবার তুই শুরু করে দিস না। এমনি আমি অনেক টেনশনে আছি। সব তো শেষ করে দিয়ে আসলি ভিতরে, তাহলে এখন আবার কিসের টেনশন? কলির ফোন বন্ধ ফাহিম, আমার মন বলছে কিছু একটা হয়েছে। তুই বেশি ভাবছিস। হয়তো তুই এই কয়েকদিন ফোন না করায় রাগ করে ফোন বন্ধ রেখেছে। না ফাহিম, আমার মন বলছে ও কিছু জেনেছে। যেখানে আমরা জানতে পারলাম না, আমাদের সবার জন্য এটা সারপ্রাইজ ছিল, সেখানেও কিভাবে জানবে? তুই এটা কিছু ভাবিস না। এখন রাত অনেক, তুই বাসায় চল, কাল সকালে দেখা করিস প্লিজ শুভ। সকাল সকাল শুভ চলে গেল কলির সাথে দেখা করতে, কিন্তু এখন তো কলির স্কুলের ছুটি চলছে, তাই কলি এখন বাসা থেকে বের হবে না। তাহলে শুভ শিলাকে কল দিল। শিলার কাছে থেকে জানতে পারলো কলি এখানে নেই, ওর ফুফুর বাসায়। তাই শুভ আর দিশা না পেয়ে সোজা কলির বাসায় চলে গেল। কলির মা উঠান ঝাড়ু দিচ্ছিল। এমন সময় একটা গাড়ি বাড়ির সামনে এসে থামল। কলির মার বুঝতে বাকি রইল না গাড়িটা কার। শুভ গাড়ি থেকে নেমে কলির মায়ের সামনে দাঁড়ালো।
শুভ, তুমি এখানে কি জন্য এসেছো? আন্টি, কলি কোথায়? কলিরে দিয়ে তুমি কি করবা? শুনলাম তোমার বিয়ে ঠিক হয়েছে। নিজের হবু বউয়ের কথা চিন্তা করো এখন। আল্লাহর হস্তে আমার মেয়েটারে সাইরা দাও। শুভর ধারণাই ঠিক হলো, কলি ওর এঙ্গেজমেন্টের কথা জানে। ছেড়ে দেওয়ার কথা বললেই কি ছেড়ে দেওয়া যায় আন্টি? কলি নিজে ওর জীবনের সাথে আমাকে জড়িয়েছে, আমি বাধ্য করিনি। এখনও চাইলেও এই বাঁধন থেকে মুক্তি পাবে না। আপনি ঠিকই বলেছেন, আমাকে শুধু আমার হবু বউয়ের কথাই চিন্তা করা দরকার। এখন বলুন, আমার বউ কোথায় লুকিয়ে আছে? আমি জানি ও রাগ করে আছে, তাই তো ফোন বন্ধ করে বসে আছে। এনগেজমেন্টের কথা আমি নিজেও জানতাম না, এমনকি আমার পরিবারের কেউ জানতো না। এসব আমার বাবার প্ল্যানিং ছিল আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, কিন্তু আমি সারপ্রাইজড হইনি, বরং শকড হয়েছি। আমি সাথে সাথে সেটা ক্যান্সেল করে দিয়েছি। কলির মা এসব শোনার পরও বলছিল না কলি কোথায়, তাই শুভ বাঁকা হেসে বলল, আরে আপনি না বললে ইটস ওকে, আমি স্যারকে ফোন করে জেনে নিব। কলির মা হতভম্ব হয়ে গেল শুভর কথায়। আরে দাঁড়াও, আমিই বলছি। শুভ ঠিকানাটা নিয়ে আর এক মুহূর্তেও দাঁড়ালো না, চলে গেল কলির সাথে দেখা করতে। আর কলির মা শুভর যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে, কি সাংঘাতিক পোলারে বাবা, নিজের হবু শাশুড়িকে ব্ল্যাকমেইল করে। কলি মন খারাপ করে বসে আছে সামনে বিস্তৃত এক নদীর পাড়ে। এপারে মানুষজন আনাগোনা থাকলেও ওপারে মানব শূন্য, শুধু কিছু জঙ্গলের মতো আর ক্ষেত দেখা যায়। এপারের ঘরবাড়িগুলো এখান থেকে অনেকটা দূরে দূরে অবস্থিত। কলি যেখানে বসে আছে সেখানে তেমন মানুষজন আসে না, তাই কলি যখনই ফুহুর পাশে আসে এখানে আসতে ভোলে না। জায়গাটা যেমন নিরিবিলি তেমনই দেখতে সুন্দর। কিছু কাশফুল নদী ঘেঁষে দাঁড়িয়ে আছে, বিশাল কয়েকটা বটগাছ। কলি যখনই এখানে আসে মনে মনে চিন্তা করে এই বটগাছগুলোর বয়স কত হবে, কারণ এই গাছগুলোর নাকি তার বাবার আমল থেকে দাঁড়িয়ে আছে। সূর্যের আলো তার তীক্ষ্ণ রশ্মিপাত করে বুঝিয়ে দিচ্ছে রোদের তীব্রতা। তাই কলি উঠে গাছের নিচে একটু ছায়া গিয়ে বসল। মনকে শান্ত করতে নদীর বুকে কিছু ছোট ছোট পাথর নিক্ষেপ করছে। কলির কাছে মনে হচ্ছে পাথরগুলোর আঘাত সোজা ওর বুকে গিয়ে লাগছে। তা না হলে কেন এত কষ্ট লাগছে? বুকের চিনচিন করে ব্যথাটা আজকাল একটু বেশিই করে, কলিকে ঘুমোতে দেয় না শান্তি মতো। এর ওষুধ কি আজও আছে তা কলির জানা নেই। শুভ কলির ফুফুর বাড়ির সামনে এসে পড়েছে, কিন্তু কলিকে কিভাবে খবর দেবে ভাবতে লাগলো। তাছাড়া শুভর কথা শুনে কলি আসবে কি না সেটাও নিয়ে সন্দেহ আছে। পিচ্ছি বলে কি ভেবে তেজ নিয়ে ভরা তার শরীরে। কিন্তু শুভ নাছোড় বান্দা, কলির সাথে কথা না বলে এই গ্রাম থেকে এক কদমও যাবে না। অনেক ভেবে চিনতে তাই কলির কাজিন মামুনকে ফোন দিল। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি শুভ বলছি। শুভ? কলির শুভ? হ্যাঁ, কলির শুভ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। তোমার একটু হেল্প লাগবে ভাই। কলির সাথে দেখা করতে চান তাই তো? তুমি জানলে কি করে? মামি ফোন দিয়ে আপনার কথা বলছে, কারণ আমি ছাড়া এই বাড়ির কেউ আপনার আর কলির কথা জানে না, তাই আর কি। আমি বুঝতে পারছি ব্যাপারটা। আসলে ভাইয়া, কলি খুব ভেঙে পড়েছে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, সারাদিন নিজেকে ঘরবন্দি করে রাখতো। ওর সব পাগলামি দেখে মামি ভয় পেতে লাগলো কলি আবার আগের মতো উল্টোপাল্টা কিছু না করে বসে। তাই আমি ওকে এখানে নিয়ে আসলাম যাতে ওকে চোখে চোখে রাখতে পারি। ধন্যবাদ মামুন, তুমি জানো না তুমি আমার কী উপকারটা করেছো। আমি নিজেও এই জিনিসটা নিয়ে ভীষণ ভয় ছিলাম। আমি জানিও আমাকে নিয়ে একটু পজিটিভ, একটু 19-20 হলে নিজের ক্ষতি করার চেষ্টা করে। সেটাই, আমিও জানি। আমি ওর সাথে দেখা করতে চাই মামুন, কিন্তু আমার কথা জানলে দেখা করতে চাইবে না, জেদ ধরে বসে থাকবে। প্লিজ একটু ম্যানেজ করতে পারবে? ও নিয়ে চিন্তা করবেন না ভাইয়া, আমার কিছুই করতে হবে না। আমি বলে দিচ্ছি ও কোথায়, আপনি নিজেই ওর সাথে দেখা করতে পারবেন। এরপর মামুন শুভকে লোকেশনটা বুঝিয়ে দেয়। শুভ কিছুটা খোঁজাখুঁজির পর পেয়ে যায় ওর কাঙ্ক্ষিত মানুষটিকে। নদীর পাড়ে এর গাছগুলোর নিচে একটা মেয়ে বসে আছে, আর কিছুক্ষণ পর পর নদীতে কিছু একটা ছুঁড়ে মারছে। শুভর বুঝতে বাকি রইল না এটা কলি ছাড়া কেউ হতে পারে না। এমন অদ্ভুত কার্যকলাপ শুধু ওর কলির দ্বারাই সম্ভব।
শুভ গাড়ি থেকে বের হয়ে মৃদু পায় কলির কাছে গিয়ে কিছুক্ষণ শান্ত চোখে কলির দিকে তাকিয়ে থেকে কলির পাশে গিয়ে বসে পড়ল। এভাবে হঠাৎ কেউ কলির পাশে বসায় কলি প্রথমে ভয় পেয়ে যায়, চমকে তাকায় পাশে বসা মানুষটার দিকে। এ কি, এ তো শুভ। শুভ কলির দিকে তাকিয়ে আছে আর মুখে সে মনোমুগ্ধকর হাসি, যা দিয়ে সবাইকে ঘায়েল করতে পারে সহজে। কলিও কিছুক্ষণের জন্য হারিয়ে গেল শুভকে নিজের এত কাছে পেয়ে, কিন্তু পর মুহূর্তে কলির শুভর এঙ্গেজমেন্টের কথা মনে পড়ে যায়। সুন্দর মুখটা হঠাৎ ফ্যাকাশে হয়ে যায়, কিছুটা অভিমান আর কিছুটা রাগের কারণে সেখান থেকে চলে যেতে নেই, কিন্তু শুভ কলির হাতটা ধরে ফেলে। জান, কোথায় যাচ্ছিস? জাহান্নামে যাবেন? ছি, কি সব বলছিস? আমি তোকে নিয়ে কোথায় যেতে চাই বল? তুই তো আমাকে ফেলে নরকেই যাচ্ছিস। ইটস নট রাইট। এই কে আপনি? কখন থেকে জান জান করছেন, আবার আমার হাত ধরে রেখেছেন। আমি আপনাকে চিনি না, তাই আমাকে একা ছাড়ুন প্লিজ। কলি শুভর কাছ থেকে এক ঝটকায় হাতটা সরিয়ে চলে যেতে নিল। কলিকে আটকাতে আচানক কলির সামনে গিয়ে দাঁড়ালো। সরি, এই দেখ কানে ধরলাম, আর এমন হবে না। দেখুন, সরে দাঁড়ান আমার সামনে থেকে। আর আপনি এখানে কি করছেন? এখন তো আপনার হবু বউয়ের সাথে কথা বলার কথা আপনার। ও বুঝতে পারছি, দাওয়াত দিতে এসেছেন তাই তো? আরে কি সব বলছিস? শোন আগে আমার কথা। আমি কিছু শুনতে চাই না বলে কলি আবার হাঁটতে ধরল। এবার শুভর মাথা গরম হয়ে গেল। স্টপ কলি, এক কদমও আর বাড়াবি না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। শুভ অনেকটা চিল্লিয়ে বলল। আমি ভয় পেয়ে যাই শুভর এমন আচরণ দেখে। শুভ আমার হাত ধরে টেনে গাছের পেছনে আড়ালে নিয়ে যায়, ওর হাতটা পেছনের দিকে পাকিয়ে নিজের সাথে চেপে ধরে। ভালোবাসি বলে মনে করিস না তুই আমার মাথায় উঠে নাচবি? আমি শুভ মাথায় তুলতে পারলে আবার আছাড় মারতেও 1 মিনিটও সময় নিব না। শুভর এমন আচরণ দেখে কলি কিছুটা ভয় পেয়ে যায়, তবুও নিজেকে শুভর থেকে ছুটানোর চেষ্টা করছে। তা দেখে শুভ হেসে দিল। তোর মনে হয় তুই আমার সাথে পারবি? আর সাপের মতো এত হুস কেন করছিস? কিছু বলবি? কলি কিছু বলতে নিলে শুভ মুখে হাত দিয়ে থামিয়ে দেয়। আগে আমার কথা শোন। আমি যেখানে ছিলাম সেখানে কিছু সমস্যার কারণে তোকে কল করতে পারিনি, তার জন্য সরি। আমি আগেই তো বলেছি। আর এনগেজমেন্টের ব্যাপারে কোনো কিচ্ছু আমি জানতাম না, আই সোয়ার। তাই আমি ওটা ক্যান্সেল করে দিয়ে এসেছি, আর সবাইকে তোর কথা বলেও দিয়েছি। এবার তুই বল কি বলতে চাস। শুভ ভাইয়া বলল, ছাড়ুন আমায়। শুভ কলিকে ছেড়ে দিল। কলি নিজের হাতটা ডলতে ডলতে ফেফাস বলে ফেলল। করলেন না কেন? করেই ফেলতেন। আমি কি ধরে রেখেছি? এঙ্গেজমেন্ট না করে আমার উপর দয়া করেছেন মনে হয়। লাগবে না আপনার দয়া, আমি ও বাবাকে বলে দেবো আমার জন্য একটা প্রিন্স খুঁজে আনতে। বলার সাথে সাথে শুভ কলির গাল দুটো চিপিয়ে ধরে। শুভ জোয়ালটা শক্ত করে দাঁতে দাঁত চিপে বলে, কি বললি তুই? আবার বলতো। আজকাল তোর সাহস বেশি বেড়ে গেছে। হ্যাঁ, আমাকে রাগাস না করলে, তোর জন্য ভালো হবে না। আমার এখনও চিনিস নাই তুই। আমার আরও একটা রূপ আছে যা তোকে দেখাতে চাই না। আর কি যেন বললি? এখন তোর আরও একটা প্রিন্স লাগবে। মনে রাখিস, তোর প্রিন্স শুধু আমি। এই জীবনে অন্য কারো হওয়ার শখ থাকলে এখনই মাথা থেকে ঝেড়ে ফেলে দে, তা না হলে এমন হাল করবো তোর, স্বপ্নেও আমাকে ছাড়া কাউকে দেখতে চাইবি না। শুভ কলির গালটা এমনভাবে ধরে রেখেছে যে ব্যথায় গলির চোখ দিয়ে পানি পড়তে লাগলো, কিন্তু শুভর সেদিকে কোনো খেয়ালই ছিল না। কিন্তু হঠাৎ কলির চোখের পানি দেখে শুভ কলিকে ছেড়ে দেয়। কলি সাথে সাথে নিচে বসে পড়ে কাঁদতে থাকে। শুভ নিচে বসে কলিকে বুকে জড়িয়ে ধরে। কলিও শুভর বুকে মাথা রেখে কান্না করতে থাকে। শুভ জানে এতদিন ধরে যে কষ্টগুলো মনে জমিয়েছিল, তাই আজ অশ্রু হয়ে ঝরে যাচ্ছে, তা না হলে এই কষ্ট পাথর হয়ে যাবে। মাঝে মাঝে প্রিয় মানুষকে কান্না করতে দেওয়া ভালো, এতে কষ্ট দূর হয়। শুভ কলিকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। এবার শুভ কলির মুখটা দুহাত দিয়ে ধরে। সব জান, অনেক হয়েছে। দেখ কাঁদতে কাঁদতে চেহারা কি অবস্থা করে ফেলেছিস। এখন তো একটু থাম, এত জল আসে কোথা থেকে? হ্যাঁ, এবার কলি আরো জোরে জোরে কাঁদতে থাকে। এ কারণেই লোকে বলে পিচ্ছিদের সাথে প্রেম করতে নাই। কি আমি পিচ্ছি? তাহলে আমার সাথে প্রেম করতে আসছেন কেন? হ্যাঁ, আপনার বয়সে কাউকে খুঁজে নেন আপনি।
কলি উঠতে নিলে শুভ হাতটা ধরে কলিকে কাছে টেনে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। ঘটনার আকস্মিকতায় কলি কিছুটা শকড হয়ে যায়। কিছুক্ষণ পর শুভ কলিকে ছেড়ে দেয়। কলির কানের সামনে ফিসফিসিয়ে বলে, আমি তাকে মোটেও পিচ্ছি মনে করি না জান। কলির কানের সামনে ফিসফিসিয়ে বলে, আমি তোকে মোটেও পিচ্ছি বলে মনে করি না জান। পিচ্ছিদের সাথে কি মানুষ এসব করে বলতো? তুই তো আমার বউ, শুধু ঘরে নেওয়া বাকি। এবার কলি হেসে দিল। এতক্ষণ পর শুভ কলির মুখে হাসি ফোটাতে পারল, যে হাসিতে শুভ তার ক্লান্তি দূর করতে পারে, মনের শান্তি ফিরে পেতে পারে। শুভ কলি কিছুক্ষণ নদীর পাড়ে বসে তাদের মধ্যে সব ঝামেলা নিজেরাই মিটিয়ে ফেলল। কলি আবার যেন তার প্রাণটা ফিরে পেল। যতদিন ছটফট করছিল, মনের যে অসুখে কলি ভুগছিল, তার সে অসুখ যেন পালিয়ে গেল শুভ নামক ঔষধে। শুভকে মামুনের সাথেও পরিচয় করিয়ে দিল কলি। মামুন ওদের দুজনকে একসাথে দেখে অনেক খুশি হলো। ভালোবাসার খুনসুটিতে শুভ কলির দিনগুলো ভালোই চলছিল। আস্তে আস্তে কলির এসএসসি পরীক্ষাও চলে এলো। শুভ আর পড়ালেখার মাঝে কলির দিনগুলো সুন্দরভাবে কেটে যাচ্ছিল। কিন্তু বলে না, সুখের দিনটা ছোট হয়, তাই কলির সুখের দিনগুলো শেষ হতে লাগলো। কিছুদিন ধরে শুভ কলির সাথে তেমন কথা বলে না, এমনকি ফোনও দেয় না। প্রথমে কলি মনে করেছিল শুভ হয়তো ব্যস্ত, তাই ওর সাথে কথা বলতে পারছে না বা ফোন দিতে ভুলে যায়। কিন্তু এভাবে মাসখানেক পার হয়ে গেল, শুভর দিক থেকে কোনো উন্নতি হলো না। 2 মাসের বেশি হয়ে গেল, শুভ একটা বারও কলির সাথে দেখা করতে এলো না। কলি অনেকবার মেসেজ দিয়ে জানার চেষ্টা করেছে, ধৈর্য হারিয়ে অনেকবার মাহির ও ইনামকে কলও করেছে, কিন্তু তাদের কাছ থেকে কোনো ভালো জবাব পায়নি। শুভ কেন হঠাৎ এত চেঞ্জ হয়ে গেল কলি বুঝতে পারছে না। তাহলে কি সবাই সত্যি বলতো শুভ আমাকে ভালোবাসতো না? সবই কি তার অভিনয় ছিল? কলির মন কিছুতেই মানতে চায় না শুভ ওকে ভুলে গেছে। বারবার নিজের মনকে এই বলে বুঝ দিত শুভ নিশ্চয়ই কোনো কাজে ব্যস্ত, ফ্রি হলে এক সময় না এক সময় ফোন অবশ্যই দেবে। কিন্তু এভাবে কতদিন? একদিন তো কলির ধৈর্যের বাঁধ ভাঙবে। অনেক কষ্টে নিজের মন পড়ালেখায় বসালো কলি, কারণ আজ পাতে কাল পরীক্ষা। কিন্তু বলে না, মন তো মনই, মনের সাথে জোর করা কি যায়? তবুও কলি নিজেকে স্থির করলো। আস্তে আস্তে কলির সব পরীক্ষা শেষ হয়ে গেল। শেষ পরীক্ষার দিনে কলি শুভর সাথে দেখা করবে বলে ভেবে নিল। তার জন্য কলিকে ঢাকায় যেতে হলে তাও যাবে। তবু এবার শুভকে বলতে হবে কেন সে এমন করেছে কলির সাথে। কি দোষ আমার? কিন্তু কলি স্বপ্নেও ভাবেনি আজ যা হবে। কলি পরীক্ষা শেষ করে বাসায় চলে যায়। নিজের রুমে গিয়ে দেখে ওর মা দাঁড়িয়ে আছে আর আঁচল দিয়ে চোখের জল মুছছে বারবার। কলির বাবা খাটে বসে আছে, বারান্দায় চেহারায় কেমন একটা রাগি রাগি ভাব। কলি কখনো ওর বাবাকে এমন রূপে দেখেনি। কলি রুমে ঢুকে মাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে মা, কাঁদছো কেন? কিন্তু কলির মা কিছুই বলছে না। তাই কলি গিয়ে ওর বাবার পাশে দাঁড়ালো। বাবা কি হয়েছে, মা কাছে কেন? কলির বাবা আসলাম আমির কলির দিকে তাকায়, বফা থেকে উঠে কলির গালে একটা চড় মেরে দেয়। ঘটনার আকস্মিকে কলি ছলছল চোখে ওর বাবার দিকে তাকালো, কারণ এই প্রথম কলির বাবা কলির গায়ে হাত তুলল। কি হয়েছে বাবা, আমি কি কোনো অন্যায় করেছি? কলির বাবা কলির দিকে কিছু ছবি উড়িয়ে মারল। ছবিগুলো সব নিচে ছড়িয়ে পড়লো। কলি ছবিগুলোর দিকে তাকিয়ে বুঝতে পারলো কেন তার বাবা এত রেগে আছে। বাবা প্লিজ আমার কথা শোনো। চুপ, একদম চুপ। তোর মতো মেয়ে জন্ম না দিয়ে সারা জীবন নিঃসন্তান থাকতাম, সেটাই ভালো ছিল। আজ তোর কারণে আমার ওই আজমাল চৌধুরী অপমান করার সাহস পেয়েছে। জানিস কি বলেছে? আমি নাকি টাকার লোভে তার ছেলের সাথে তোকে লাগিয়ে দিয়েছি। বল, এমন কথা শোনার আগে আমার মরণ হলো না কেন? আমি বাবার পা ধরে বসলাম। না বাবা, এমন কথা বলো না, এতে তোমার কোনো দোষই, সব আমার দোষ। তুমি প্লিজ নিজেকে দোষী বলো না। তোকে আমি বারবার শুভ থেকে দূরে থাকতে বলেছিলাম, কেন তুই আমার কথা শুনিস নাই কলি? আজ যদি শুনতি তাহলে আজ আমাকে এত অপমান হতে হতো না। বাবা আমি শুভকে ভালোবাসি, শুভ আমায় ভালোবাসে। বলার আগেই বাবা আরো একটা থাপ্পড় দিল। এবার থাপ্পড়টা একটু জোরেই পড়ে, যার কারণে খাটে মাথা লেগে ফেটে যায়। বাবা আমার হাত ধরে টেনে সোজা করায়। বেয়াদব মেয়ে, শুভ তোর থেকে বয়সে কত বড় জানিস? তারপরও এসব কথা বলিস?
আমি জানি বাবা, কিন্তু কি করব? মনকে অনেক বোঝাবার চেষ্টা করেছি। শুভকে ভুলে যেতে চেয়েছি আমি, কিন্তু পারিনি বাবা। আমি কি করব বলো? আমি ওনাকে অনেক ভালোবাসি বাবা। আমি বলতে বলতেই বাবার পায়ের সামনে বসে পড়লাম। বড়লোকের সাথে গরিবের ভালোবাসা হয় না কলি, হয় শুধু সহানুভূতি। যা এতদিন শুভ তোর সাথে করেছে, শুভ শুধু তোর বয়সে বড় না, টাকা পয়সা ধন সম্পত্তি সব দিক দিয়ে তোর বাবা থেকে অনেক বড়। আমি চাইলেও সে বাড়ি তোর জন্য কল্পনাও করতে পারি না। বাবা, শুভ এসব মানে না। শুভ শুধু আমায় ভালোবাসে। ওনার কাছে আমি কে কি তাতে কিচ্ছু যায় আসে না। বাবা আমার দিকে করুণ চোখে তাকালো। এখন আর বাবার চোখে কোনো রাগ নেই। তুই অনেক বোকা কলি, শুভ তোকে কখনো ভালোবাসতই না। ওটা শুধু তোর প্রতি ওর সহানুভূতি ছিল, যেটাকে তুই ওর ভালোবাসা মনে করেছিস। না বাবা, শুভ সত্যি আমাকে। আর কিচ্ছু বলার আগেই বাবা আমার হাতে একটা কার্ড দিল। কার্ডটা খুলে আমি আর কিছুই বলতে পারলাম না। এটা শুভর বিয়ের কার্ড। আজ থেকে 1 মাস পরেই শুভর বিয়ে। কার্ডটার মধ্যে শুভর একটা ছবিও ছিল। আমি শুধু শুভর ছবিটার দিকেই তাকিয়েছিলাম। চোখের সামনে সবটা ঝাপসা দেখছি। হঠাৎ কি হলো আমার জানি না, আমি ওখানেই অজ্ঞান হয়ে পড়ে গেলাম। হয়তো একসাথে এত কিছু নিতে পারিনি আমি। প্রায় 3 ঘন্টা পর আমার জ্ঞান ফিরল। মা আমার পাশে বসে এখনো কাঁদছে। হয়তো আমার কষ্টটা সে বুঝতে পারছে। মা বলে কথা। আমি জানালা দিকে তাকিয়ে আছি। বাইরে অন্ধকার, হয়তো রাত হয়ে গেছে। মা, ঠিক আছি আমি, আর কান্না করো না প্লিজ। আমি একটু একা থাকতে দাও। মা বুঝতে পারলো, তাই আমার মাথায় হাত বুলিয়ে চলে গেল। আমার পাশে পড়ে থাকা কার্ডটা হাতে নিলাম। শুভর ছবিটা দেখছি, কি সুন্দর লাগছে তাকে। হয়তো আমি তার প্রিন্সেস হতে পারিনি। এই কারণেই শুভ আমার ফোনটা ধরছে না, অ্যাভয়েড করছে আমায়। এতদিন বুঝতে না পারলেও এখন বুঝতে পারছি আমি সবটা। কেন করলেন শুভ এমনটা আমার সাথে? কি দোষ ছিল আমার? কেন আমার মনটাকে আপনি বারবার নিজের হাতে ভাঙেন? আমি তো দূরে সরে যেতে চেয়েছিলাম, তাহলে কাছে টেনে ভালোবাসার স্বপ্ন আমায় কেন দেখালেন? কেন এতদিন আমার মন নিয়ে খেললেন? এইসব প্রশ্নের জবাব দিতে হবে আপনাকে। কেন আপনি আমার সাথে এমনটা করলেন? কেন? বাবার ফেলে রাখা ছবিগুলো তুললাম আমি। এগুলো সেই দিনের ছবি। কয়েক মাস আগে আমি ঢাকায় গিয়েছিলাম আমার বড় খালামণির বাসায়। মিলিয়ে অনেক দিন ধরেই বলছিল আমায় ওখানে যেতে, কিন্তু আমিই যেতে পারিনি। কিন্তু এবার আমি নিজেই আমার বাবার কাছে বায়না করলাম ঢাকায় যাব মিলি আপুকে দেখতে। আমার বাবাও চিন্তা করলো আমি অনেক দিন হয়েছে কোথাও যাই না, কখনো কোনো কিছুর বায়নাও করি না, তাই সে আমার আবদারটা ফেলতে পারলো না। আমাকে নুরি খালার বাসায় নিয়ে গেল সে। মিলি তারই মেয়ে, আমার থেকে কয়েক বছরের বড়, কিন্তু আমায় খুব ভালোবাসে। আসলে আমাকে ফ্যামিলির সবাই ভালোবাসে, বাসবে নাই বা কেন? আমি দেখতে অনেকটা মিষ্টি ছিলাম। কেউ আমার উপর বেশিক্ষণ রাগ করে থাকতেই পারতো না। মিলি শুভ সম্পর্কে কিছুই জানতো না, কিন্তু আমার হাতের আংটিটা দেখে মিলি 1 মিনিটও বুঝতে সময় লাগেনি আংটিটা যে প্লাটিনামের, যা অনেক দামি। এই আংটিটা শুভ আমাকে আমার 18তম জন্মদিনে পরিয়ে দিয়েছিল, কিন্তু আমার হাতে এই আংটিটা মিলিকে খুব ভাবালো। আমার বাবা আমাকে দিয়ে সেই দিনই চলে গেল, আর আমি সারাদিন খালামণি আর মিলি আপুর সাথে গল্প করে কাটিয়ে দিলাম। কিন্তু রাতে যখন ঘুমাতে গেলাম তখন মিলি আপু আমায় চেপে ধরলো। কি চলছে আমার জীবনে, আর কে আমায় এইসব দামি দামি জিনিস দিচ্ছে? এরপর আর কি, আমি মিলি আপুকে শুভর কথাগুলো বললাম। প্রথমে মিলি আপু মানতে নারাজ ছিল। আমার ছোট বোনটা তার থেকে দ্বিগুণ বয়সের ছেলের সাথে কিভাবে সম্পর্ক করতে পারে এটাই মানতে পারছিল না। এটা নিয়েই তাদের অনেক কথা কাটাকাটি হলো। মিলি আপু বুঝতে পারলো আমি সম্পর্কটা নিয়ে অনেকটাই সিরিয়াস, কিন্তু শুভ কি সিরিয়াস সে নিয়ে মিলি আপু একটু চিন্তিত। কারণ শুভ চৌধুরী একজন ভিআইপি পার্সন। আগে রাজনীতিতে যা থাকতে যেমন নাম ছিল, এখন বিজনেসম্যান হয়ে অনেক কম সময়ে ভালো নাম কামিয়ে ফেলেছে সে। আর চাচা ঢাকার এমপি পদের। যে পরিবারের আশেপাশে কোনো সাধারণ মানুষকে দেখাই যায় না, সেই পরিবারের ছেলে গ্রামের এই সাধারণ পিচ্চি মেয়েটার মধ্যে কি এমন দেখেছে তা মিলি আপু হিসাব মিলাতে পারছে না। আমি বারান্দায় দাঁড়িয়ে শুভর সাথে কথা বলছিলাম, আর মিলি আপু খুব গভীরভাবে চিন্তা করছে। শুভ এখনো জানে না আমি ঢাকায় এসেছি।
তাই আমি মাহিরকে ফোন দিলাম শুভকে সারপ্রাইজ দিব বলে, ওরাও রাজি হয়ে গেল। শুভক অফিসে কাজ করছে এমন সময় ফাহিম এসে হাজির। আরে ফাহিম, কিছু বলবি? আজ একটু তাড়াতাড়ি সময় বের করিস, একটা জায়গায় যেতে হবে। শুভ ল্যাপটপ থেকে মুখটা সরিয়ে, কোথায় যেতে হবে? গেলেই বুঝবি, এটা একটা সারপ্রাইজ তোর জন্য। দেখ, আমার এত সারপ্রাইজ ভাল লাগে না। ইদানিং সবাই আমাকে সারপ্রাইজের বদলে শখ দিতেছে। তোর ভালো লাগবে দেখি। শুভ কিছুক্ষণ ফাহিমের দিকে তাকিয়ে ভাবার চেষ্টা করছে কি এমন সারপ্রাইজ হতে পারে। এরপর শুভ আবার কাজে মনোযোগ দিল। ফাহিম মাহির শুভকে সারপ্রাইজ দেওয়ার জন্য ঢাকার মধ্যে একটা রিসোর্ট ভাড়া করলো কলিও শুভর জন্য। আর রিসোর্ট এসে ঠিকানা শুভকে পাঠিয়ে দিল মেসেজ করে। শুভ মেসেজটা দেখে কিছুটা অবাক হলো, কি সারপ্রাইজ হতে পারে তা ভাবতে ভাবতে গাড়িতে উঠে গেল। কিছুক্ষণের মধ্যে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে গেল তারা। ভেতর গিয়ে কাউকে পেল না, তাই শুভর মেজাজটা একটু খারাপ হয়ে গেল। ফোনটা হাতে নিয়ে ফাহিমের নাম্বারটা লাগাবে এমন সময় একজোড়া হাত শুভকে পানির গ্লাস এগিয়ে দিল। শুভ পানিটা নিয়ে ধন্যবাদ জানানোর জন্য তার হাত জোড়া মালিকের দিকে তাকালো। সাথে সাথে শুভর বিষম উঠে গেল। এ কাকে দেখছে শুভ? কলি। কলি আজ ফুল সাদা পড়েছে, কপালে ছোট একটা লাল টিপ দিয়েছে, ঠোঁটে পিঙ্ক কালারের লিপস্টিক, হাত ভর্তি চুলিগুলোর শব্দ এখনো শুভর কানে বাজছে। কলিকে আজ শুভর মায়া পরি মনে হচ্ছে, যার মায়ায় শুভ বারবার পড়েছে। এসব নিজের কল্পনা মনে করে শুভ। কলিকে কিছু না বলে বাইরে বের হয়ে যায়। আর কলি তো বেকুবের মতো এখনো দাঁড়িয়ে ভাবছে তার সারপ্রাইজ হয়তো শুভর পছন্দ হয়নি। কিন্তু হঠাৎ শুভ কোথা থেকে এসে কলিকে ঝুড়িয়ে ধরল। এখন কলি শকড হয়ে গেল। আসলে শুভর বিশ্বাস হয়নি কলিকে শুভ এখানে সত্যি দেখতে পাবে। তাই ফাহিমকে ফোন দিলে জানতে পারে এটাই ওর সারপ্রাইজ। তাই এক মুহূর্তেও দেরি না করে কলিকে জড়িয়ে ধরে নিজের বাহুতে আবদ্ধ করে ফেলে। I'm really happy. It's the best surprise of my life. Thank you. I love you. শুভ এবার কলিকে সোফায় বসিয়ে জিজ্ঞেস করলো, কার সাথে এসেছিস? কবে এসেছিস? সারপ্রাইজ কে প্ল্যান করলো? এমন হাজার প্রশ্ন। কলি শুধু শুভর মুখের দিকে তাকিয়ে আছে। তা দেখি শুভ বলল, কিরে, কি দেখছিস? আমাকে আগে কখনো দেখিস নাই? দেখেছি, কিন্তু এইভাবে দেখেনি, ফর্মাল ড্রেস আপে দেখেছি। কি বলবো বল, সোজা অফিস থেকে এখানে এসেছি তাই। আপনার জন্য আরো একটা জিনিস আছে। কলি শুভকে চোখ দিয়ে রাগ দেখায়, তাই শুভও চুপ হয়ে যায়। শুভ মাঝে মাঝে নিজেই আশ্চর্য হয়। আবার কি? একদিনে এত সারপ্রাইজ দিস না, আমি হার্ট ফেল করব। আমারে ভয় দেখায়ও, অথচ ওকে কিছু বলতেও পারি না। কলি শুভর জন্য ক্ষীর বানিয়ে এনেছে নিজের হাতে। শুভ তার শখটের উপর শখ খাচ্ছে, কারণ তার পিচ্ছি কলি তার জন্য নিজের হাতে ক্ষীর বানিয়ে এনেছে। শুভ বায়না ধরল কলির হাতে খাবে, তাই কলিও লক্ষ্মী মেয়ের মতো শুভকে খাওয়াতে লাগলো। আমাদের বিয়ের পরও কিন্তু তোকে এভাবে আমাকে নিজের হাতে রেঁধে খাওয়াতে হবে। তাই আমার পছন্দের সব ডিশ শিখে নিস। বিয়ের কথায় এত লজ্জা পেলে বাসর রাতে কি করবি? আমাদের একটু বাসর রাতের জন্য বাঁচিয়ে রাখ লজ্জা টজ্জা। তাই কলিকে আরও একটু জ্বালাবার জন্য কলিকে টেনে নিজের কোলে বসিয়ে কলির তো লজ্জায় মরে যেতে মন চাইছে। আপনি জানেন আপনি যে একটা অসভ্য? আগে জানতাম না, এখন জানি। কিন্তু কি করবো বল, তোর সাথে থাকলে বারবার অসভ্য হতে মনে চায়। উফ, এই লোকটা এভাবে ভালোবাসার খুনছুটিতে কলিও শুভর সময় কেটে গেল। পরের দিনে শুভ সারাদিন কলির সাথে ছিল। কলিকে নিয়ে ঢাকার অনেক জায়গায় ঘুরেছিল শুভ সেদিন। কলিকে নিয়ে ঢাকার অনেক জায়গায় ঘুরেছিল সেদিন শুভ। এটাই ছিল শুভর সাথে কলির শেষ দেখা। এরপর আর দেখা হয়নি তাদের। কিছুদিন কথা হলেও আস্তে আস্তে শুভ কেমন পাল্টাতে লাগলো। ব্যস্ততার কথা বলে বারবার কলির ফোন কেটে দিত। এক সময় তো ফোন ধরাই বন্ধ করে দিল। কলির হাতের ছবিগুলো সেদিনেরই। ছবিগুলো দেখলেই বোঝা যাচ্ছে কেউ লুকিয়ে তুলেছে, কিন্তু কে করেছে সেটা কলি বুঝতে পারছে না। আর এখন বোঝার চেষ্টাও করছে না। কলি মনকে শান্ত করার অনেক চেষ্টা করছে, কিন্তু ভালোবাসা নামক অসুখটা কলিকে বারবার পরাজিত করছে। আর কলির এখন এই অসুখ নিয়ে বেঁচে থাকতে হবে। ফাহিম আজ দেশে ফিরেছে, আর দেশে পা রাখতেই প্রথমে শুভর সাথে দেখা করতে আসলো। শুভর বিয়ে আরুষির সাথে। এ কথা শুনে ফাহিমের মাথা গরম হয়ে গেছে। মাত্র কয়েক মাসের জন্য অর্পাকে নিয়ে বিদেশ গিয়েছিল বোনের সাথে দেখা করাতে। সেখানে থাকা অবস্থায় কলিয়া শুভর মাঝে কিছু সমস্যা চলেছে শোনাছে।
কিন্তু এসব কারণ শুভ আরশিকে কেন বিয়ে করবে এই প্রশ্নের উত্তর একমাত্র শুভ দিতে পারবে। আর আজ তা জানার জন্যই অর্পাকে বাসায় পাঠিয়ে দিয়ে নিজে ডাইরেক্ট অফিসে চলে এলো। ফাহিমের মাথায় আসছে না এটা কি করে সম্ভব যে শুভ কলি বলতে পাগল, কলির জন্য এত বছরে কোনো মেয়েকে নিজের ধারের কাছেও ঘেঁষতে দেয়নি। কলেজের কত সুন্দরী মেয়ে শুভর আশেপাশে ঘুরতো, কিন্তু ও কলি ছাড়া কারোর সাথে কথাও বলতো না। আর সে শুভ নাকি কলিকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে? এটা ফাহিমের বিশ্বাসই হচ্ছে না। কারণ কলি কি শুভর জন্য, কলির ইম্পর্টেন্স কতটুকু শুভর জীবনে, এটার একমাত্র সাক্ষী ফাহিম নিজে। ফাহিম শুভর রুমে ঢুকেই হাতের কার্ডটা শুভর টেবিলে ছুঁড়ে মারে। এসব কি শুভ? শুভ ল্যাপটপ থেকে মুখ সরিয়ে ফাহিমের দিকে তাকালো। হোয়াট? তুই না কলিকে ভালোবাসিস, তাহলে এখন আরুষিকে কেন বিয়ে করেছিস? শুভ কার্ডটা হাতে নিয়ে, কেন, সমস্যা কি? কি সমস্যা তুই জানিস না? দেখ ফাহিম, তুই যদি কলির ব্যাপারে কিছু বলতে চাস তাহলে এখানেই থেমে যা। আমি ওর ব্যাপারে কিচ্ছু শুনতে চাই না, আর আমার পার্সোনাল লাইফে নাক না গলালে আমি খুশি হব। কি বললি তুই? তোর পার্সোনাল লাইফ? আমাদের মধ্যে তোর আমার এ ব্যাপারটা কবে থেকে আসলো? ফাহিম এনাফ, আমি আর কোনো কথা শুনতে চাই না। বিয়ের অনেক কম সময় আছে, তোরাও তোদের প্রস্তুতি নিয়ে নে। এত বছর পর তোর বন্ধু বিয়ে করতে যাচ্ছে, তোর এখন খুশি হওয়ার কথা। শুভ, তুই জানিস না তুই কি করছিস? তোর কাছে একটা অমূল্য হীরা আছে যা তুই অবহেলায় দূরে সরিয়ে দিচ্ছিস। এখনো সময় আছে শুভ, তা না হলে তোকে অনেক পস্তাতে হবে, মনে রাখিস। ফাহিম চলে গেল। ফাহিম মনে করে কানা ব্যক্তিকে পথ দেখালে সে ওই পথেই চলবে, কিন্তু যে চোখ থেকেও কানা হয়ে বসে থাকে তাকে পথ দেখিয়ে কোনো লাভ নেই। শুভ আজ তেমন। আজ প্রায় এক সপ্তাহ কেটে গেল। কলি অনেকটা পাথর হয়ে গেছে, একদম চুপ হয়ে থাকে, কারোর সাথে কোনো কথা বলে না। সারাদিন জানলার পাশে বসে দূরের ওই গাছটার দিকে তাকিয়ে থাকে। কলির চোখে এখন আর জল দেখা যায় না, মনে হয় মনের কষ্টে এখন চোখের পানিও শুকিয়ে গেছে। শিলা অনেকবার এসে কলির মন ভালো করার চেষ্টা করেছে, কিন্তু কলি সে তো মূর্তির মতন বসে থাকে। ওর ভেতরের সব অনুভূতিগুলো মনে হয় দাফন দিয়ে দিয়েছে। আজ নিজেকে একটা জিন্দা লাশ মনে হচ্ছে তার, যার মধ্যে বেঁচে থাকার জন্য কোনো প্রেরণা নেই। কলির এমন অবস্থা দেখে আসলাম আমিরও খুব টেনশনে পড়ে গেল। শুভর বিয়ের কথা শুনে এমন অবস্থা, আর শুভ যখন বিয়ে করে ফেলবে তখন কলি কি করবে আল্লাহই জানে। এমন অবস্থায় আসলাম আমির এক কঠিন সিদ্ধান্ত নিল। তিনি কলির বিয়ে ঠিক করে ফেলল। শুভর আগে কলিকে বিয়ে ঠিক দিতে হবে, তাহলে হয়তো কলি এই কষ্ট থেকে মুক্তি পাবে। আসলাম আমির মনে করেছে শুভর আগে কলিকে বিয়ে দিতে হবে, তাহলে হয়তো কলি এই কষ্ট থেকে মুক্তি পাবে। আসলাম আমির মনে করছে। চেয়ারম্যান অনেকদিন ধরে আসলাম আমিরকে তার বড় ছেলে শাহিনের সাথে কলির বিয়ের কথা বলছে, কিন্তু আসলাম আমির কলির বিয়ে এত তাড়াতাড়ি দিতে চায়নি, তাই বারবার মানা করে দিত। কিন্তু এখন মেয়ের মতিগতি তার ভালো লাগছে না, তাই শাহিনের সাথে বিয়ে ঠিক করে ফেললো। আর কলিকেও এসে তার সিদ্ধান্তের কথা জানালো। বাবার মুখে নিজের বিয়ের কথা শুনে কলি এতদিন পর একবার তার বাবার দিকে তাকালো। কলির বাবা কেন জানি মেয়ের চোখের দিকে তাকাতে পারলো না, তাই সাথে সাথে চোখ সরিয়ে রুম থেকে চলে গেল। আর কলি অবাক দৃষ্টিতে বাবার যাওয়ার দিকে তাকিয়ে রইল। কি অদ্ভুত ব্যাপার, যে দুটো মানুষকে কলি সব থেকে বেশি ভালোবাসতো আজ সেই দুটো মানুষকে কলির অচেনা লাগছে। এক হলো তার বাবা, আরেক হলো শুভ। বিয়ে ঠিক হবার কারণে চেয়ারম্যান সাহেব আজ অনেক খুশি, কারণ তার এতদিনের প্ল্যানিং আজ সফল হচ্ছে। শুভ যেদিন থেকে চেয়ারম্যানের ছোট ছেলে শিহাবকে মেরেছে সেদিন থেকে সুযোগের আশায় ছিল কিভাবে প্রতিশোধ নেবে। নিজের কাজ সফল করার জন্য শুভর বাবা আজমান চৌধুরীকে কলির সম্পর্কে অনেক খারাপ খারাপ কথা বলেছে। কলির চরিত্র ভালো না, টাকার লোভে শুভকে ফাঁসিয়েছে, ইত্যাদি ইত্যাদি। আর অন্যদিক দিয়ে আসলাম আমিরকে রাজি করাবার চেষ্টা করেছে কলির সাথে শাহিনের বিয়ে দেবার জন্য। একবার কলিকে ছেলের বউ করে নিতে পারলে কলি ও শুভ দুজন থেকে বদলা নেওয়া যাবে বলে মনে করে কলির বিয়ের প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। বাড়িতে অনেক মেহমান আসা শুরু হয়ে গেছে। বিয়েতে যাতে কেউ কোনো বাধা দিতে না পারে তার জন্য চেয়ারম্যানের লোকজন 3 রাত বাড়ির আশেপাশে পাহারা দেয়। কলির কাছে এসব একটা তামাশা ছাড়া কিছুই মনে হচ্ছে না। এমন সময় মামুন এসে কলির কাঁধে হাত রাখে। কলি তাকিয়ে দেখে মামুন। মামুন কলির পাশে গিয়ে বসে। মামুনকে দেখে কলি এতদিন পর মুখ খুলল। মামুন ভাই, শুধু একবার আমাকে শুভর সাথে দেখা করিয়ে দাও প্লিজ ভাই। তোমার কাছে আমার শেষ চাওয়া, আর কোনোদিনও জ্বালাবো না তোমায়, শুধু একবার।
মামুন কিছু বলল না, শুধু কলির মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেল। আর কলি আবারও নিরাশ হয়ে বাইরে তাকিয়ে রইল। আজ কলির গায়ে হলুদ, গাঢ় হলুদ রঙের শাড়িটা কলির দুধ সাদা গায়ে ফুটে উঠেছে। তার সাথে মাথায় হাতে গাঁদা ফুলের গহনায় কলিকে কোনো পরীর থেকে কম লাগছে না। শুধু একটা জিনিসের অভাব, এই পরীর মুখে হাসি নেই, মুখে তার বউয়ের মতো কোনো লাজ নেই, আছে শুধু বিষণ্ণতা। সন্ধ্যার মধ্যে হলুদের কার্যক্রম শেষ হলে কলি ঘরের দিকে পা বাড়ালে কেউ কলিকে টেনে বাড়ির পেছনে নিয়ে যায়। প্রথমে কলি কিছুটা ভয় পেয়ে গেলেও একটু পর বুঝতে পারে সামনে দাঁড়ানো ব্যক্তিটা আর কেউ না, মামুন। মামুন কলিকে বাড়ির পেছনে রাস্তা দিয়ে বাড়ি থেকে বের করে আনে। হাতে একটা মোবাইল আর কিছু টাকা দিয়ে মামুনের একটা চেনা ছোট ভাইকে বলে, রাফি, আমার বোনটাকে সাবধান নিয়ে যাস। ও ওখানকার কিছু ছিলেন না, তুই ওকে চৌধুরীর বাড়ির সামনে পর্যন্ত দিয়ে আসিস। কলি অবাক হয়ে মামুনের দিকে তাকিয়ে আছে। কলির নিরাশ জীবনে এই একটা মানুষ এখনো কলিকে আশার একটা প্রদীপ জ্বালাতে সাহায্য করেছে। মামুন আমার হাত দুটো ধরে বলে, তুই চিন্তা করিস না বোন, আমি এখানে সব সামলে নিব। আমার বিশ্বাস তুই শুভ ভাইয়ের সাথে একবার দেখা করলে সব ঠিকঠাক হয়ে যাবে। কলির মাথায় হাত রেখে আশীর্বাদ দিয়ে তাড়াতাড়ি করে ওখান থেকে একটা গাড়ি উঠিয়ে দেয়। কলিও চলে যায় মনে একটু আশা নিয়ে শুভর সাথে দেখা করতে। কিন্তু কলি জানি না আজ ওর জীবনের সব আশার প্রদীপ একসাথে নিভে যাবে। আজ চৌধুরী বাড়িতে ডিনার পার্টির আয়োজন করা হয়েছে, তাই পুরো বাড়িতে আজ মেহমানদের আনাগোনা। ডিনার পার্টিতে আরুষি আর ফাহিমের ফ্যামিলি জয়েন হয়েছে। সবাই ডিনার শেষে বিয়ের আয়োজন নিয়ে টুকটাক কথাবার্তায় ব্যস্ত। ঠিক সে সময় বাড়ির দারোয়ান এসে দরজায় বেল দেয়। মাহির গিয়ে দরজা খুলে দারোয়ানকে গিয়ে জিজ্ঞেস করে, কি সমস্যা? দারোয়ানের কথা শুনে মাহির কিছু সময়ের জন্য নীরব হয়ে গেল। তারপর ভেতরে গিয়ে শুভকে খুঁজতে লাগলো। সবাই নিচে, কিন্তু শুভ এখানে নেই। মাহির মনে মনে ভাবছে যার বিয়ের আয়োজন নিয়ে কথা বলছে বা কথা চলছে তারই কোনো ইন্টারেস্ট নেই। মাহির শুভ রুমের সামনে দাঁড়িয়ে আছে, কারণ তার রুমে প্রবেশ করা এই বাড়ির সবার জন্য নিষেধ। কেন নিষেধ কেউ জানে না, তবে কলির সাথে দেখা বন্ধ হবার পর থেকে শুভ তার পরিবারের থেকেও অনেকটা এড়িয়ে চলে, এটা সবাই লক্ষ্য করেছে। মাহির দরজা নক করে। প্রথমে ওপাশ থেকে কোনো জবাব না আসলেই আবারও নক করে। এবার শুভ ডোন্ট ডিস্টার্ব মি বলে চিল্লিয়ে ওঠে। মাহির শুনেও আবার নক করলে এবার শুভ দরজা খুলে মাহিরের উপর রাগ ঝাড়তে থাকে। মাহির স্থির দৃষ্টিতে শুভর দিকে তাকিয়ে, কি বুঝলা? হোয়াট? ভাই, বাহিরে কলি দাঁড়িয়ে আছে, মেয়েটার সাথে একবার দেখা করে আসো প্লিজ ভাই। শুভ প্রথমে মনে করলো ও ভুল শোনাচ্ছে, তাই মাহিরকে আবার জিজ্ঞেস করলো। মাহির এবারও যখন একই কথা বলল, শুভ বুঝতে পারল এটা ওর কল্পনা না, সত্যিই কলি এসেছে। শুভ নিচে নেমে বাইরে চলে গেল। শুভ বাইরে গিয়ে দেখে একটা মেয়ে হলুদ শাড়ি পরে দাঁড়িয়ে আছে। শুভ মেয়েটার চেহারা দেখতে পাচ্ছে না। মেয়েটা শুভর দিকে উল্টো করে দাঁড়িয়েছিল। শুভ গিয়ে যখনই কলি বলে ডাক দিল, কলি পেছন ঘুরে দেখে শুভ দাঁড়িয়ে আছে, আর শুভ কলির দিকে এক দৃষ্টিতেই তাকিয়ে আছে। কলিকে আজ প্রথম শাড়িতে দেখল শুভ। হলুদ শাড়িতে কলিকে হলুদ পরি মনে হচ্ছে শুভর কাছে। শাড়ি পরায় কলিকে আজ একদমই পিচ্চি বলে মনে হচ্ছে না। শুভ নজরে কলিকে আজ একজন পূর্ণ নারী বলে মনে হচ্ছে। শুভকে এত মাস পরে দেখে কলি নিজের মনকে সংযত করতে পারেনি। শুভকে এত মাস পরে দেখে কলি নিজের মনকে সংযত করতে পারেনি। দৌড়ে গিয়ে শুভকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এদিক দিয়ে শুভ ও মাহিরকে বাহিরে যেতে দেখে ফাহিমও বাইরে এসে পড়ে। আরুষির কিছু সন্দেহ হলে আরুষিও দেখতে আসে বাইরে কি চলছে। কলি শুভকে জড়িয়ে ধরলেও শুভ কলিকে একবারও ধরেনি। কিছুক্ষণ পর শুভ নিজেই কলিকে নিজের থেকে ছাড়িয়ে নেয়। বিহেভ ইয়োরসেলফ কলি, এটা কেমন ধরনের আচরণ? তুই এখন আর ছোট না। কলিকে শুভ এভাবে সরানোর কারণে কলি কিছুটা শকড হলেও পরে নিজেকে সামলে নেয়। আই এম সরি, আসলে অনেক দিন পর দেখলাম তো। শুভ কলিকে খুব শক্ত গলায় জিজ্ঞেস করলো, তুই এখানে কি করছিস এত রাতে? তা আবার এভাবে কার সাথে এসেছিস? কলি কিছুক্ষণ শুভর দিকে তাকিয়ে থেকে, আপনার সাথে কিছু কথা ছিল আমার, আমি বেশি সময় নিব না। শুভ অন্যদিকে তাকিয়ে বলে, কি বলবি? শুধু একটা প্রশ্ন, কেন কেন আপনি আমার সাথে এমনটা করলেন? কেন আপনি আমার মনটা নিয়ে খেললেন? কেন আমাকে এইভাবে ধোঁকা দিলেন?
কেন আমার হাতটা মাঝ রাস্তায় ছেড়ে দিলেন? শুধু এই এই কেনটার উত্তরটা দিন প্লিজ। আমি চলে যাব, প্রমিস। আর কখনো আপনাকে জ্বালাবো না। কিন্তু আমার উত্তর চাই। আমাকে স্বপ্ন দেখিয়ে সেই স্বপ্ন নিজ হাতে ভেঙে দিলেন। একটাবারও কি আমার কথা মনে পড়েনি আপনার? আমার ফিলিংসের কোনো দাম নেই আপনার কাছে? বলুন না শুভ, প্লিজ বলুন। আমি শুভর হাত দুটো ধরে বললাম, কি দোষ ছিল আমার? কোন অপরাধে শাস্তি দিচ্ছেন আপনি আমায়? একবার বলুন প্লিজ, না হলে আমি পাগল হয়ে যাবো এসব চিন্তা করতে করতে। শুভ কিছু বলতেই নেবেই তার আগেই আরুষি পেছন থেকে শুভকে ডাক দেয়। একে একে বাড়ির সবাই বাইরে এসে পড়ে। শুভ, এই মেয়েটাকে। আরুষি একদম শুভর সামনে এসে শুভ চোখ দুটো বন্ধ করে জোরে একটা নিঃশ্বাস ছাড়ে। কলিকে উদ্দেশ্য করে বলে, কলি, এই হলো আমার হবু ওয়াইফ আরুষি। তুই জানতে চেয়েছিলে না কেন? তোর তো কোনো উত্তর এটাই, তোর কেনর উত্তর এটাই। আরুষি তোর থেকে রূপে গুণে পড়ালেখায় কোনো দিক থেকে তোর চেয়ে কম না। আর সব থেকে বড় কথা, ওর স্ট্যাটাস আমাদের পরিবারের জন্য আর আমার জন্য একদম পারফেক্ট। তাই তো তোর আর ওর মধ্যে থেকে আমি ওকে বেছে নিয়েছি। তোর মধ্যে কোনো খারাপ নাই, কিন্তু শুভর জন্য তুই বেস্ট না আরুষি। আমি আরুষিকে বেছে নিয়েছি। কলি শুভর কিছুটা কাছে এসে, তাহলে আমার সাথে এতদিন যা করেছেন তা কি ছিল? অভিনয়? কলি, তুই সত্যি এখনো সেই পিচ্চি রয়ে গেছিস। শুভ চৌধুরী কারোর সাথে অভিনয় করে না। তোর সাথে অভিনয় করে কোনো লাভও নেই। ওইটাকে জাস্ট একটু টাইম পাস মনে করিস। শুভর মুখে টাইম পাস কথাটা শুনে কলির সারা শরীর মনে হয় জ্বলে যাচ্ছে। শুভ এতদিন ওর সাথে টাইম পাস করেছে তা ভেবেও নিজের প্রতি ঘৃণা হচ্ছে কলির। কলি চোখ মুখ খিচে শুভর কথার উত্তর দিল, তাহলে এতদিন আমি আপনার জন্য মনোরঞ্জনের বস্তু ছিলাম? আপনি জাস্ট আমার মন নিয়ে খেলেছেন। ভালোবাসা তো ছিলই না ওখানে, অন্তত আপনার পক্ষ থেকে তো নাই। কলি কিছুক্ষণ নীরব থেকে, ওকে, ধন্যবাদ আপনাকে শুভ চৌধুরী, আমায় এত বড় সত্যটা বলার জন্য। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শুভ চোয়াল শক্ত করে অন্যদিকে তাকিয়ে কলির কথাগুলো শুনছিল। ফাহিমের খুব রাগ উঠেছে শুভর এমন আচরণে, তবুও কিছু বলতে পারছে না। সবাই দাঁড়িয়ে দেখছে, তবে শুভর পরিবার শুভর এমন রূপ দেখে কিছুটা অবাক, কারণ সবাই জানে শুভ এমন না। তাহলে শুভ এখন কেন এমন করছে? কলি পেছনে ঘুরে চলে যেতে নিলে আবার কি মনে করে থেমে যায়, আবার শুভর দিকে ফিরে এসে বলে, আপনার একটা জিনিস আমার কাছে আছে, সেই জিনিসটার যোগ্য না আমি তখন ছিলাম আর না এখন আছি। তাই আপনার জিনিসটা আপনার কাছেই রেখে দিন। বলে শুভর হাতে কলিকে দেয়া আংটিটা ফিরিয়ে দেয়। আমি দোয়া করব শুভ ভাইয়া, আপনি জীবনে অনেক সুখে থাকেন। কলির মুখে শুভ ভাইয়া শুনে এবার শুভ কলির দিকে তাকায়। আপনাদের দুজনকে একসাথে অনেক সুন্দর লাগছে। আমি দোয়া করব কারো যেন নজর না লাগে, আপনারা অনেক সুখে থাকেন। শুভ ভাইয়া, আপনার বিয়ের সব থেকে বড় গিফট আমি দেখব। দেখবেন সারা জীবন এই গিফটের জন্য আমায় স্মরণ করবেন আপনি। এটা বলেই কলি শুভর হাতটা ছেড়ে বাড়ির বাইরে রাস্তার দিকে যেতে নিলে শুভ পেছন থেকে ডাক দেয়। কলির ইচ্ছে নেই শুভ ডাকে সাড়া দেবার, তবুও কেন জানি পাটা থেমে গেল। এত রাতে তোর একা যাওয়ার দরকার নেই, মাহির তোকে দিয়ে আসবে। কলি একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, তার দরকার পড়বে না শুভ ভাইয়া, আমার বাকিটা পথ আমি একাই পার করতে পারবো। ওখানে আমি কাউকে সাথে করে নিতে পারবো না। এ কথা বলে কলি বাড়ির গেট দিয়ে বাইরে চলে যায়। আর শুভ কলির যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। হঠাৎ শুভ টনক নড়ে। কলি লাস্ট কথার অর্থ কি? শুভ দৌড়ে বাড়ির বাইরে রাস্তায় গিয়ে যা দেখে তার জন্য শুভ একদম রেডি ছিল না। কলি একটা চলন্ত গাড়ির সামনে এসে পড়লে মুহূর্তের মধ্যে কলিকে ছিটকে রাস্তার উপর পাশে ফেলে দেয়। শুভ কলি বলে একটা চিৎকার দিয়ে রাস্তায় বসে পড়ে। রাস্তায় পড়ে থাকা কলির নিথর দেহটার দিকে তাকিয়ে থাকে শুভ। কোনো কিছু ভাবার বা বলার ভাষা হারিয়ে ফেলে শুভর চিৎকারে বাড়ির সবাই বাইরে এসে পড়ে। কিছু মানুষ ভালোবাসা হারানোর বেদনাটা সহ্য করতে পারে না, তার উপর দিয়ে নিজেকে সবার সামনে অনেক স্ট্রং দেখালেও ভেতরে ভেতরে প্রচণ্ড দুর্বল।
আমাদের সমাজে কলির মতো এমন অনেক লাভার আছে যারা ভালোবাসার মানুষটাকে হারানোর বেদনা সইতে না পেরে এই পদক্ষেপ নেয়, কিন্তু এটাকে আমি কোনোভাবে সাপোর্ট করি না। বাস্তবে জীবন কত অদ্ভুত। কিছুক্ষণ আগেও শুভর কাছে সবকিছু ছিল, আর এখন শুভ নিজেকে একদম নিঃস্ব মনে করছে। বেঁচে থাকার কোনো কারণ আজ শুভ খুঁজে পাচ্ছে না। কিছুক্ষণ আগে কলিকে হসপিটালে নিয়ে আসা হলো। ফোন করে আগে সব রেডি করে রাখা হয়েছিল। দেশের সব বড় বড় ডাক্তার আজমাল ওয়াজার চৌধুরীর এক ফোন কলে হাজির হয়ে পড়েছে। কিন্তু এত ডাক্তার এসে বা কী হবে যদি কলির বাঁচার শেষ ইচ্ছেটা না থাকে? ডাক্তার যথাসাধ্য চেষ্টা করবে বলে গেল, আর বাকিটা আল্লাহর ইচ্ছা। আপনারা কেবল দোয়া করবেন। রোগীর অবস্থা তেমন ভালো না। ডাক্তারের কথা শুনে সবাই টেনশনে পড়ে গেল। আজমাল চৌধুরী চেয়ারে বসে পড়ল। হঠাৎ শুভর কথা মনে পড়লে এদিক ওদিক তাকিয়ে দেখে শুভ হসপিটালের করিডোরের ফ্লোরে বসে নিচের দিকে তাকিয়ে আছে। হঠাৎ শুভর কথা মনে পড়লে এদিক ওদিক তাকিয়ে দেখে শুভ হসপিটালের করিডোরের ফ্লোরে বসে নিচের দিকে তাকিয়ে আছে। ছেলেকে দেখে আজ আজমাল চৌধুরী নিজেরই খুব মায়া লাগছে। কি থেকে কি হয়ে গেল? আজমাল চৌধুরী শুভকে দেখে বুঝতে পারলো কলি মেয়েটাকে কিছু হয়ে গেলে জীবনের জন্য হারিয়ে ফেলবে, সারা জীবনের জন্য হারিয়ে ফেলবে। এই মেয়েটাকে যে তার ছেলে কতটা ভালোবাসে তা আজ নিজের চোখেই দেখতে পেয়েছে। কলির নিথর দেহটা এক প্রকার পাগল হয়ে গিয়েছিল। রাস্তায় বসেই শুভ বিলাপ করতে থাকে। অনেক কষ্টে সবাই শুভকে ধরে গাড়িতে উঠায়। তাই আজ নিজেও বসে বসে কলির জন্য দোয়া চাইতে লাগলো, ছেলের মুখের দিকে চেয়ে। শুভ বসে বসে কলি আর ওর কেটে যাওয়া ভালোবাসার মুহূর্তগুলো চিন্তা করছে। কতই না মধুর ছিল সেই দিনগুলো। ভালোই তো ছিলাম আমরা, কেন এমন হলো কলি? আমার শাস্তি তুই কেন পাবি? আমি ওয়াদা করছি এই জীবনে প্রাণ থাকতে তোকে আর কোনোদিনও নিজের থেকে আলাদা হতে দেব না। আমার ভালোবাসার জন্য ফিরে আয়। আমি তোকে অনেক কষ্ট দিয়েছি, এসে আমাকে তোর নিজের হাতে শাস্তি দিয়ে তবু আমাকে একা ফেলে চলে যাস না। অনেক বছর তোর অপেক্ষা ছিলাম, আর অপেক্ষা করতে চাই না। আমার সব ধৈর্য শেষ হয়ে গেছে। কলির পরিবারও এসে হসপিটালে হাজির হলো। কলির এমন অবস্থা কিছুতেই মেনে নিতে পারছে না কলির বাবা। মেয়ের এই অবস্থার জন্য নিজেকে দোষী করছে, তাই বারবার জ্ঞান হারিয়ে ফেলছে। কলির বাবার এমন অবস্থা দেখে ডাক্তার তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিল। কলির মায়ের অবস্থা ভালো না। শুভর জন্য একবার মৃত্যু থেকে ফিরে এসেছে, কিন্তু এবার আল্লাহ কি তাদের মুখের দিকে তাকাবে, এই চিন্তাই শেষ। হঠাৎ অপারেশন রুমের লাল বাতিটা নিভে গেল। এতক্ষণ পর শুভ বসা থেকে উঠে দাঁড়ালো। কেউ কিছু জিজ্ঞেস করার আগেই শুভ ডাক্তারের সামনে এসে দাঁড়ালো। ডাক্তার শুভর দিকে তাকিয়ে, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু আমার মনে হয় কি রোগীর নিচের বাঁচার কোনো ইচ্ছা নেই। তবু আমরা আশা ছাড়ছি না। 48 ঘন্টা না হওয়া পর্যন্ত আমরা কিছুই করতে পারবো না। ডাক্তার সাহেব একটু নীরব থেকে আবার বলা শুরু করলো, 48 ঘন্টার মধ্যে রোগীর জ্ঞান না ফিরলে হয়তো রোগী কমাতে চলে যাবে, অথবা কি ডাক্তার বলুন? রোগীকে আর বাঁচানো যাবে না। আপনারা এখন শুধু উপরওয়ালার কাছে দোয়া করুন, এখন তিনিই পারে রোগীকে বাঁচাতে। শুভ ডাক্তারের কথা শুনে আর ওখানে দাঁড়ালো না, চলে গেল। সবাই শুভর যাওয়ার দিকে চেয়ে আছে। কেউ কিছুই বুঝতেই পারছে না শুভর বিহেভিয়ার। কিছুক্ষণ পর ফজরের আজানের ধ্বনি শোনা গেল। শুভ হসপিটাল থেকে বের হয়ে মসজিদে চলে গেল। অজু করে নামাজে দাঁড়িয়ে গেল। এদিক দিয়ে ফাহিম ও মাহির বের হলো শুভকে খুঁজতে। কিছু দূর গিয়ে এক মসজিদের সামনে কিছু লোকের ভিড় দেখতে পায়। সমস্যা কি দেখার জন্য ফাহিম ভেতরে একটু উকি দিল, আর যা দেখতে পেল তা দেখার স্বপ্ন হয়তো ফাহিম কখনো করেইনি। শুভ নামাজের সিজদায় চিৎকার করে কান্না করছে। শুভর এই আর্তনাদের আশেপাশের মানুষটানের চোখেও কিছুটা জল চলে এসেছে। ফাহিম স্তব্ধ হয়ে পড়েছে। ফাহিম ভালো করে জানে শুভ কলিকে কতটা ভালোবাসে। কলির প্রতি শুভর ভালোবাসা সীমাহীন, এতে কোনো সন্দেহ নেই। কোনো একটা কারণে হয়তো নিজেকে কলি থেকে দূরে রাখতে চাইছে, কিন্তু এতে কলির প্রতি ওর ভালোবাসা কমেনি। কষ্ট তো শুভ পেয়েছে প্রতিদিন, হয়তো শুভর কষ্টটা কারো চোখে পড়েনি। মাহির এসে শুভকে এভাবে দেখে পুরো শকড, কারণ এতদিন কলির নামটাও যে মানুষটার সামনে নেওয়া যাচ্ছিল না, আজ সেই মানুষটাই কলির জন্য প্রাণ ভিক্ষা যাচ্ছে আল্লাহর কাছে। মসজিদের ইমান এসেও অনেক বোঝায় শুভকে, কিন্তু শুভর কারো কথা যেন কানে দিয়েই ঢুকছে না। কাঁদতে কাঁদতে শুভ একসময় জ্ঞান হারিয়ে ফেলে। কিছু মানুষের সাহায্য নিয়ে শুভকে হসপিটালে নিয়ে আসা হলো।
জ্ঞান ফিরে শুভ নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করে। লাফতে উঠে বসে। কেবিন থেকে বের হতে নিলে কিছু ওয়ার্ড বয় বাধা দিতে নিল, কিন্তু শুভ রাগের সামনে হার পারল না। শুভ সোজা কলিকে যেখানে রাখা হয়েছে সেখানে চলে গেল। ডাক্তার আর নার্স বাদে সেখানে যাওয়া সবার নিষেধ, কিন্তু শুভকে কেউ আটকাতে পারল না। কলির হাতটা খুব শক্ত করে ধরে বসে আছে শুভ। মনে হয় হাতটা ছেড়ে দিলেই কলিকে আবার হারিয়ে ফেলবে। কলির হাতটা শুভর বুকের বাম পাশে ধরে। আমি তোকে অনেক কষ্ট দিয়েছি, তাই রাগ করে আছিস? চলে যাস আমার ছেড়ে? চোখটা খোলা, একবার দেখ, শুধু একবার দেখ। তোকে ছাড়া শুভ ভীষণ একা, আমার কাছে ফিরে আয়। বলেই শুভ কেঁদে দেয়। আসলাম আমির বেডে শুয়েই মেয়ের জন্য কান্না করছেন। তার পাশেই বসে আছে আজমাল চৌধুরী। আমার মেয়েটার ওপর কোনো রাগ থাকলে ওকে মাফ করে দিয়েন চৌধুরী সাহেব। মেয়েটা আমার একদম অবুঝ, দিন দুনিয়ায় তেমন কিছুই জানে না। আমির স্যার, এসব কি বলছেন? আমি জানি এইসবের জন্য আমিও কিছুটা দায়ী। আমি আমার ছেলের মনের কথা বুঝতে পারিনি। অন্যের কথায় কান দিয়ে কলির মতন মেয়ের নামে অনেক কিছু বলেছি। আপনি পারলে আমাকে ক্ষমা করে দিন। আসলাম আমির আজমাল চৌধুরীর হাতটা ধরে, আমার মেয়েটাকে বাঁচান, আমার একমাত্র মেয়ে। আজ আমার জিদের কারণে ওর এই অবস্থা। নাহি আমি বিয়ের জন্য ওকে জোর করতাম, নাহি ও এখানে আসতো, আর নাহি এসব হতো। বলে আসলাম আমির কেঁদে ওঠে। আজমাল চৌধুরী তাকে সান্ত্বনা দিচ্ছে। এভাবে দুদিন কেটে গেল। এই দুদিনে শুভ শুধু নামাজের সময় কলিকে একা ছেড়ে দিয়েছে। তাছাড়া রাত দিন শুভ কলির সাথেই থেকেছিল। এই অপেক্ষায় কখন কলি তার চোখ খুলবে। অবশেষে শুভর দোয়া আল্লাহ কবুল করল। কলির জ্ঞান ফিরল, তবুও চোখ খুলতে পারছে না। অবশেষে শুভর দোয়া আল্লাহ কবুল করলো। কলির জ্ঞান ফিরল, চোখ খোলার চেষ্টা করতে লাগলো। হাতটা নাড়তেই বুঝলো কেউ তার হাতটা খুব শক্ত করে ধরে তার হাতের উপর শুয়ে আছে। কলির বুঝতে পারছে না কি এটা, কারণ কলি শুভকে একদমই আশা করেনি। কলির হাতের উপর মাথা রেখে শুভ ঘুমিয়ে পড়েছিল ক্লান্ত। হঠাৎ কলির হাতে নাড়াছাড়াই শুভর ঘুম ভেঙে গেল। ঘুম ঘুম চোখে চেয়ে দেখে কলি চোখগুলো খোলার চেষ্টায় ব্যর্থ, কারণ আলো তার চোখে লাগছে বলে ভালো করে খুলতে পারছে না। কলির জ্ঞান ফিরতে দেখে শুভ চিৎকার করে ডাক্তারকে ডাক দিল। সাথে সাথে তিনজন ডাক্তার ও দুজনের নার্স এসে প্রবেশ করলো আর শুভকে বের করে দিল। তারা কলিকে চেক আপ করে বলল। শুভ বাইরে গিয়ে অপেক্ষা করতে লাগলো। এতক্ষণে সবার কানে পৌঁছে গেল কলির জ্ঞান ফেরার কথা। সবাই যে যেখানে ছিল হসপিটালের করিডোরে এসে হাজির হলো। ডাক্তারগুলো সব বের হলে শুভ সব ঠিক আছে কি না জানতে চাইল। ডাক্তাররা আশা দিল আপাতত কলি এখন আশঙ্কামুক্ত। এই সংবাদ শোনার পর সবার চেহারায় খুশির সীমা রইল না। গত দুদিন যে টেনশনে ছিল তা যেন এই খুশির সামনে কিছুই না। আজমাল চৌধুরী খুশিতে আসলাম আমিরকে জড়িয়ে ধরল। তারা সবাই কলির সাথে দেখা করার জন্য ঝিনা রুমে প্রবেশ করতে চাইল। তখনই ডাক্তারের এক কথায় সবার আবার মনটা খারাপ হয়ে গেল। আসলে রোগী আপনাদের কারোর সাথে দেখা করতে চায় না, আর আমারও মনে হয় এই মুহূর্তে রোগীকে বেশি বিরক্ত করা ঠিক হবে না। কিন্তু শুভ সব শুনেও না শোনার মতো করে কলির সাথে দেখা করতে চলে গেল, কারণ শুভ ভালো করে জানে কলি এসব রাগ করে বলেছে। কলির বাবাও বুঝতে পারলো মেয়ে তার রাগ করে আছে এখনো, তাই এসব কথা বলছে। তখনই মাহির এসে কলির বাবাকে উদ্দেশ্য করে বলল, চিন্তা করবেন না স্যার, ভাবি আমাদের রেগে আছে, রাগ ভাঙলেই সব ঠিক হয়ে যাবে। আর তাছাড়া শুভ ভাইয়া তো আছেই, ভাবির রাগ ভাঙিয়েই ছাড়বে। শুভ পা দুটো টান টান করে সোফাতে বসে আছে, আর তার চারপাশের লোকগুলো কেমন উৎসুক নজরে শুভর দিকে তাকিয়ে আছে। শুভ নিশ্চয়ই কিছু একটা বলবে এই আশায় একটু আগে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে, কিন্তু না, সবাইকে অবাক করে দিয়ে শুভ সোফায় আরামে হেলান দিয়ে চোখ বন্ধ করে শুয়ে পড়ল। আর এমন বিহেভ করছে মনে হয় কিছুই হয়নি একটু আগে, কিন্তু একটা ছোটোখাটো মহাযুদ্ধ বলা ছাই হয়ে গেছে। শুভর এই নীরবতা কারোরই বোধগম্য নয়, তাই কিছুটা অস্থির হয়ে ফাহিম শুভর কাছে কারণ বিসর্জন করেই ফেলেন একটু আগে করা তার কাজে। একটু আগের ঘটনা। শুভ কলি রুমে প্রবেশ করে দেখে কলি চোখ বন্ধ করে শুয়ে আছে। শুভ লক্ষ্য করলো গত কয়েকদিনে কলির চেহারা একদম শুকিয়ে গেছে। আগের সেই লাবণ্যতা কোথায় যেন হারিয়ে গেছে ওর ছোট কলির থেকে।
কলিকে এমন অবস্থায় দেখে শুভর মনটা হঠাৎ মোচড় দিয়ে ওঠে। বুকের ভেতর ছিনছিনা ব্যথা করে, ভারী পাথর জমা হয়ে যায়। এত কিছুর পরেও শুভ এখন খুশি, কারণ সবশেষে কলি এখন সুস্থ আছে। আর এটাই শুভর জন্য অনেক বড় ব্যাপার। শুভ কলির শয্যার পাশে গিয়ে বসে। কলি বুঝতে পারে শুভ পাশে এসে বসেছে, তবুও চোখ খুলে না। একরাশ অভিমান কলির মনে বিরাজ করছে। আর এই অভিমানের পর্বত এতটাই উঁচু যে হয়তো শুভ এর গভীরতা মাপতে পারবে না। আর এই অভিমানী কলি শুভর সামনে নিজেকে অসহায় কখনো হতে দেবে না ওয়াদা করল। শুভ কলির হাতটা ধরতে নিলে কলির সাথে সাথে হাতটা সরিয়ে ফেলে। শুভ জানে কলি রেগে আছে, শুধু রেগে না, এই মুহূর্তে হয়তো শুভকে অনেক ঘৃণাও করছে। আর তা যুক্তিসঙ্গত বটে। শুভ কলি আর ওর ভালোবাসাকে টাইম পাস বলে ব্যাখ্যা করেছে, যা কলির মনকে প্রচণ্ডভাবে আঘাত করেছে। তাই শুভ কলির এখনকার আচরণ মোটেও রাগ করছে না। শুভ আবারও কলির হাতটা ধরে, আর এবার খুব শক্ত করে, যাতে কলি চাইলেও ঝাড়তে না পারে। কাতর কণ্ঠে বলে, আই এম সরি, প্লিজ ফরগিভ মি। কথা বল একবার। আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। আমি হয়তো তোকে এবার সত্যি হারিয়ে ফেলবো একেবারের জন্য। আমার ভুলের জন্য তোকে অনেক কিছু সহ্য করতে হয়েছে আমি জানি, কিন্তু এর জন্য। শুভ আর কিছু বলতে পারল না। আরশি কারো বাধা না শুনে হনহন করে কেবিনের দরজা খুলে প্রবেশ করে, আর এসেই চিৎকার করে বলে, এসব কি বলছো শুভ? আঙ্কেল বলেছে বিয়েটা নাকি ভেঙে দেওয়া হয়েছে। তুমি আমার সাথে এমনটা কিভাবে করতে পারো? এবার কিন্তু। আরশি আরো কিছু বলতে উদ্ধত হলে শুভর জড়ালো ধমকে ভয় পেয়ে যায়। শুভ মুখ শক্ত করে চোখ খিচে বলে, হাউ ডিয়ার ইউ টু কাম হিয়ার, জাস্ট গেট আউট। শুভ, এইসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? এই মেয়ের জন্য তুমি আবার আমার সাথে এমন করতে পারো না। এই মেয়েকে তো আমি। আরশি কলির দিকে এগিয়ে আসতে নিলে শুভ ওর গলা চেপে ধরে। ঘটনার আকস্মিক কলিও কি কর্তব্য বিমূঢ়। শুভ দাঁতে দাঁত চেপে বলে, তোর সাহস কি করে হলো ওর কাছে আসা? এতদিন শুধু ওর কথা চিন্তা করে তোর সব ঢং সহ্য করে এসেছি। আর না, তোকে আমি এমন শিক্ষা দিব, জীবনে বেঁচে থাকার আগ পর্যন্ত কলির নাম আর উচ্চারণ করতেও ভয় পাবি। শুভ খুব শক্ত করে গলাটা চেপে ধরে আছে বলে আরশি কিছুই বলতে পারছে না। চোখ দুটো যেন কোটর থেকে বের হয়ে যাবে। বারবার হাত সরানোর বৃথা চেষ্টা করে যাচ্ছে আরশি। ফলস্বরূপ কিছুই হচ্ছে না। রুমের বাইরে থাকা ফাহিম ও ইনাম শব্দ শুনে ভেতরে উকি দেয় দেখার জন্য আসলে কি চলছে, কিন্তু যা দেখলো তাদের দুজনেই ঝটকা না খেয়ে পারল না। দুজনেই কাল বিলম্ব না করে দৌড়ে গিয়ে আরশিকে ছোটানোর চেষ্টা করে। কলি শুভর এমন ভয়ানক রূপ দেখে ভয় পেতে লাগলো। গলা শুকিয়ে ওর কাঠ হয়ে গেছে, কারণ শুভর এমন রূপ সম্পর্কে কলি একদমই অবগত না। আগে কখনো দেখার সুযোগও হয়নি। দুজনে মিলে অনেক চেষ্টা করেও শুভকে ছাড়াতে পারছিল না। বিশাল দেহ বিশিষ্ট শুভকে নিজের জায়গা থেকে হেরফের করা কি এতটাই সহজ? কখনো না। শুভর পেশিবহুল হাতের মুঠোয়ের মধ্যে বন্দি থাকা আরশির গলা মুক্তি পেতে কাঁটা মুরগির মতো ছটফট করছে। ফাহিম অবস্থার অবনতি বুঝিয়ে শুভকে বারবার অনুরোধ করে যাচ্ছে, স্টপ শুভ, ছাড় ওকে, না হলে ও মরে যাবে। যাক মরে, আমি চাই ও মরে যাক। ওর কারণে আজ আমার কলির অবস্থা। তাহলে ও কেন সুস্থ হয়ে বেঁচে থাকবে? মরে যাক, দুনিয়া থেকে একটু শয়তান কমে যাক। আরশির অবস্থা সত্যিই খারাপ। এখনো যদি শুভ ওকে না ছাড়ে তাহলে নীলখাত ইন্তেকাল করতে সময় লাগবে না ওর। শুভকে যখন কেউ থামাতে পারছিল না, তখন কলির চিৎকারে শুভর হুঁশ আসে। সাথে সাথে আরশির গলা ছেড়ে গুলির দিকে তাকায়। আরশির গলায় শুভর 5 আঙ্গুলের দাগ স্পষ্ট ভেসে উঠছে। ততক্ষণে ছাড়া পেয়েও গলা ধরে কাশতে কাশতে নিচে বসে পড়ে। আর শুভ ততক্ষণে আরশিকে ছেড়ে কলির কাছে চলে যায়। শুভকে দেখে কলি প্রথম ভয়ে জড়সড় হয়ে পড়ে। শুভ বুঝতে পেরে কলির গাল দুটো ধরে বলে, রিল্যাক্স জান, এত ভয় পাওয়ার কিছু নেই, আমি তো আছি। এসব বদ লোকগুলো তোকে কিভাবে বাঁচিয়ে রাখা যায় আমি খুব ভালো করে জানি। আর আমি বেঁচে থাকতে তোর চুল পরিমাণও ক্ষতি হতে দিব না।